হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। বেশ। ॐ या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा शुक्लं ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीमभयदां जाड्यान्धकारापहां हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। আচ্ছা, গত ক্লাসে আমাদের বাচ্য পরিবর্তন বিষয়গুলো আমরা দেখেছিলাম এবং মোটামুটি সোজা কঠিন সবগুলো দেখে আমরা শেষ করেছিলাম বাচ্য পরিবর্তন। কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, তো হোমওয়ার্ক অনেকে করেছেন, সেখানে প্রায় হয়েছে, একটু সামান্য সামান্য একটু একটু করে কোথাও সমস্যা রয়ে গেছে। তো একবার হোমওয়ার্কটা দেখে নিন। সমীরণ বাবুর হোমওয়ার্কটা খুলছি। দেখতে পাচ্ছেন? সমীরণ বাবু দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে তাহলে প্রথমে দেখুন, ত্বম খাদসি, ত্বম খাদসি, এখানে ত্বয়া খাদ্যতে, ত্বম খাদসিটা হয়ে গেল ত্বয়া খাদ্যতে, কারণ এখানে কর্ম নেই। আমরা যেমন দেখেছিলাম যদি কর্ম থাকে তাহলে কর্মবাচ্য করতে হবে, এখানে কর্ম নেই, তাই জন্য এটা ভাববাচ্য হবে। তাহলে ভাববাচ্য হলে আমাদের নিয়ম কি, ক্রিয়াপদ সবসময় প্রথম রূপটাই হবে। তো যদি প্রথম রূপটা হয় তাহলে এখানে কি খাদ্যাসে হবে? না স্যার, খাদিয়াতে হবে। খাদ্যাতে হবে। কেন হলো, কি বুঝলেন কেন হলো? কারণ ভাব বাচ্চা এখানে স্যার প্রথম রূপটাই হবে, ওই হ্যাঁ, কারণে খাদিয়াসে হবে। ও প্রথম একদম পুরুষে। প্রথম পুরুষের প্রথম রূপটাই হবে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে একদমই সোজা এটা। তারপর হলো অহম রামম পশ্যামি, অহম রামম পশ্যামি, প্রথমটা হয়ে যাবে তৃতীয়া, অহমটা হয়ে যাবে মায়া, রামমটা দ্বিতীয়, যেটা হচ্ছে প্রথমা রামহ, আর এখানে মূল ধাতু দৃশ, ইয়াতে দৃশ্যতে, এখানে রামহ একবচন আছে, এটাও একবচন করেছেন, মায়া রামহ দৃশ্যতে। ঠিক। তারপরে বয়ম ফলম খাদামহ, তো একইভাবে বয়মটা अस्माभिः, ফলম, ফলমটা দ্বিতীয়া ছিল, সেটা এখানে প্রথমা হয়েছে, প্রথমা দ্বিতীয় রূপ একই রকম, তাহলে ফলম ফলমই রয়ে গেল। আর খাদ্যতিটা খাদ্যাতে, ফলম একবচন আছে তাই খাদ্যাতে। বেশ, ঠিকই আছে, অসুবিধা নেই। এই দয়ে জফলাটা লেখা হচ্ছে না, এটা দয়ের সাথে মিলিয়ে লিখতে হবে। এটা খাদয়াতের মতন মনে হচ্ছে, খাদ্যতে একসাথে লিখতে হবে। আগেরটাও এরকম, দয়ের সাথে ইয়কারটা আর একটু ক্লোজ করতে হবে।
আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। এবার তারপরে হচ্ছে তে লতাহা পশ্যন্তি। তে লতাহা পশ্যন্তি, প্লাবন মহোদয় এটি কি হবে বলুন তো? তে লতাহা পশ্যন্তি, প্লাবন মহোদয়ের ভুলগুলো দেখে নেবেন, অনেক ভুল হয়েছে। তাহলে স্যার আমার তাহলে তিনেরটা ঠিক আছে স্যার। তিনেরটা আপনাকে এখন তো মনে নেই, ওখানে কোন রুমটা ভুল আছে লিখেছিলাম। अस्माभि फलम खाद्यते। ঠিকই আছে, এটা অসুবিধা নেই। 4 নম্বরটা? 4 নম্বরটা করেছি তৈ হি হ্যাঁ। লতা করেছি স্যার, লতা উম, পশ্যতে। হুম তাহলে পশ্যতেটা স্যার দৃশ্যতে হবে। হুম কারণ ওটা তো সবসময় মূল ধাতু থেকে নিতে হয়। হ্যাঁ স্যার, ওইটাই দৃশ্য, ওইটা আমি পশ্যতে করে দিয়েছিলাম স্যার। অনেকগুলোই পোষ্যতে করেছেন। হ্যাঁ, আচ্ছা, লতাহা এখানে কি হবে? লতা প্রথম রূপ হবে। এখানে লতাহা এখানে কোথাকার রূপ আছে? তে লতাহা পশ্যন্তি, তারা লতা দেখছে। তাহলে লতাহা এটা কোন কারক, কোন বিভক্তি, কোন বচন আছে? লতা কে দেখছে, তাহলে এটা দ্বিতীয় বিভক্তিতে আছে। দ্বিতীয় বিভক্তির কোন বচন? লতাহা বহু বচনে আছে। আচ্ছা, দ্বিতীয় বিভক্তির বহু বচন, এটা চেঞ্জ হয়ে কোন বিভক্তির কোন বচন হবে? প্রথমা বিভক্তিতে চলে আসবে। প্রথম বিভক্তির কোন বচন? প্রথমা বিভক্তির বহু বচনই হবে তাহলে স্যার। তাহলে প্রথম বিভক্তির বহু বচন হলে কি রূপ হবে? প্রথমা বিভক্তির লতাই থাকবে স্যার। বিসর্গ হবে না? হ্যাঁ, বিসর্গ হবে স্যার। হ্যাঁ, তার মানে যেমনটি আছে তেমনই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এবার কি দাঁড়ালো, কি হবে? তৈহি লতাহ হুম, দৃশ্যতে। দৃশ্যতে, লতাহা কোন বচনে? কর্মবাচ্য তো, তাহলে কর্মকে অনুসরণ করে ক্রিয়াপদ হবে। কর্মবাচ্য কর্ম, লতাহা তো বহু বচন, তাহলে এখানে দৃশ্যন্তে। দৃশ্যান্তে। হুম এখানে তাহলে সমীরণ বাবু তৌ করেছেন, তৌ নয় তে, এটা যেহেতু বহু বচন, তাহলে এখানে তৃতীয়ার বহু বচন করতে হবে। তেটা প্রথমার বহু বচন আছে, তৃতীয়ার বহু বচন করলে তৈহি, তৈহি লতাহা দৃশ্যন্তে। ওকে। স্যার আমি তৈহি লিখছিলাম, কিন্তু আমি লিখতে পারিনি ওই কারটা কি করে লিখবো আসলে, ও ওইটাই আমি ভুল করে ফেলেছি। আমি আচ্ছা আচ্ছা, এইখানে এটা কি দাগ, দাগ না এটা বিসর্গ? ওটা বিসর্গ। ও তাহলে ঠিকই আছে। এবার আচ্ছা ওই আচ্ছা কার্ডটা বেশি ডান দিকে সরে গেছে বলে আমি এটা তৌ ভাবলাম। আচ্ছা 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 না না, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউয়ম মাম পশ্যথা। ইউয়ম মাম পশ্যথা, সোমনাথ মহোদয়, ইউয়ম মাম পশ্যথা এটা কি করেছে, ইনি করেছেন যেটা, সেটা ঠিক আছে কি? ইউয়ম মাম পশ্যথা। ইউয়ম স্যার মাঝের এটা ঠিক ক্লিয়ার লেখাটা আসছে না, মানে ইউয়ম মাম পশ্যথা, এটা এটা এখানে লিখেছেন হ্যাঁ, ইউষ্মাভিহি অহং দৃশ্যে। युष्माभिः अहं दृश्ये। প্রথম ইউষ্মাভি বানানটা ভুল আছে, ইউ হচ্ছে হর্ষ উকার, দীর্ঘ উকার নয়, ইউষ্মাভিহি। আচ্ছা, সেটা নাই ভুল হলো, আর এমনি বাক্যটা ঠিক আছে কি? ইউষ্মাভিহি অহম দৃশ্যে। স্যার এটা অহম আছে যেহেতু স্যার, হুম হ্যাঁ তো স্যার ঠিকই লাগছে। হুম তাহলে ঠিকই আছে। ইউয়াম ত্বাম ইউবাম ইউয়াম, তাহলে প্রথমার বহুবচন, সেখানে তৃতীয়ার বহুবচন ইউষ্মাভিহি। মাম আমাকে, দ্বিতীয়ার অহম হবে। একবচন, তার প্রথমার একবচন অহম।
আচ্ছা, পশ্যথ, এখানে মূল ধাতু দৃশ, ইয় যুক্ততে দৃশ্যতে। এবার এখানে কর্মবাচ্য যেহেতু অহম আছে, তাহলে উত্তম পুরুষের একবচনে নিয়ে গেলে দৃশ্যে। বাহ, একদম ঠিক, ইস্মাভিহি অহম দৃশ্যে। ওকে, তো এগুলো সবাই একটু একটু করে অভ্যেসের মধ্যে রাখবেন, কারণ এই পরীক্ষায় বাচ্য পরিবর্তন থাকবে, তো সেই জন্য ভুলে গেলে চলবে না। বেশ, এবার আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ত্বয়া প্রত্যয়। আজকে আমরা শিখব ত্বয়া প্রত্যয়। বাক্যে ত্বয়া প্রত্যয়ের কিভাবে ব্যবহার হয় সেটা আজকে আমরা শিখব। হুম, তাহলে আগে সবাই শুনুন, ত্বয়া প্রত্যয় বানানটা কি। আমরা এখানে লিখেছি কয়ে তয়ে বয়ে আকার, ত্বয়া প্রত্যয়, কয়ে তয়ে বয়ে আকার। এটাকে যদি আমি ভাঙলে তাহলে এর মধ্যে কি কি রয়েছে? প্রথমে এর মধ্যে থাকবে ক হসন্তা, তারপরে ত হসন্তা, তারপরে ব হসন্তা আ, তোয়া। কয়ে তয়ে বয়ে আকার। ক উচ্চারণের সময় কটা একটু সাইলেন্ট, তোয়া প্রত্যয়টা, তোয়া তোয়া। এই তোয়া প্রত্যয় ধাতু থেকে হয়। এই তোয়া প্রত্যয় ধাতু থেকে হয়। কোন অর্থে হয় আগে আমরা প্রয়োগটা দেখি, তারপরে তোয়া প্রত্যয় কিভাবে ব্যবহার করে সেটা আমরা, কোথায় ব্যবহার হয় সেটা দেখব, তারপরে কিভাবে ব্যবহার করে সেটা দেখব, তারপরে কিছু অভ্যেস করব। আচ্ছা, তাহলে শুনুন মন দিয়ে। বাংলায় যখন আমরা বলি দুটো বাক্য, ধরুন এখানে আছে রাম বিদ্যালয়ে যায়, রাম পড়াশোনা করে। তো এই দুটো বাক্যকে যখন জয়েন করব, মানে আমরা অনেকগুলো বাক্য বলি, যখন অসমাপিকা ক্রিয়া দিয়ে জয়েন করি, তার মানে দাঁড়ালো যখন একই কর্তা অনেকগুলো ক্রিয়া করে, যখন একই কর্তা অনেকগুলো ক্রিয়া করে, তখন পূর্ব ক্রিয়ার সাথে ত্বয়া প্রত্যয় হয়, পূর্বেরটা করে পরেরটা করেছে বোঝাতে। আবার বলছি, যখন একই কর্তা অনেকগুলো ক্রিয়া করে, তখন পূর্বের ক্রিয়াটা করার পরে পরেরটি করেছে এইরকম বোঝানোর জন্য পূর্বের ক্রিয়ার সাথে ত্বয়া প্রত্যয় হয়। যেমন আমরা এখানে বলছি রাম বিদ্যালয়ে যায়, রাম পড়াশোনা করে, তাহলে এখানে দুটো ক্রিয়ার একই কর্তা, সেটা কি? রাম। দুটো এখানে একটা হচ্ছে বিদ্যালয়ে যাওয়ারও ক্রিয়া, যায় এটা একটা ক্রিয়া, আর পড়াশোনা করা এটা একটা ক্রিয়া, কিন্তু কর্তা, দুটো ক্রিয়ার কর্তা কিন্তু একই রয়েছে। তাহলে একই কর্তা যখন অনেক কাজ করছে, তখন পূর্বের কাজটি করে পরেরটা করেছে এইরকম বোঝাতে, তখন পূর্বের এই যে যাওয়া ক্রিয়া তার সাথে আমাকে ত্বয়া প্রত্যয় করতে হবে। তাহলে এটাকে আমরা বাংলায় বললে কেমন দাঁড়াবে? রাম বিদ্যালয়ে যায়, রাম পড়াশোনা করে। বাংলাতে বললে যায়ের জায়গায় গিয়ে হবে, রাম বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। তো এই যে গিয়ে, বাংলাতে যায়টা হয়ে গেল গিয়ে, সংস্কৃতে সেই রকম গচ্ছতিটা হয়ে যাবে গত্বা। তাহলে যায় গচ্ছতি, যায়ের জায়গায় জয়েন করতে গেলে করতে হবে গিয়ে, গিয়েটা হবে গত্বা। তাহলে এই যে গত্বাটা হচ্ছে ত্বয়া প্রত্যয়ান্ত। কিভাবে হলো, কি ব্যাপার হলো, সেগুলো পরে দেখছি। তাহলে কখন হয়? তো একটা করে আরেকটা করেছে বোঝাতে। একই কর্তা যখন অনেকগুলো ক্রিয়া করে, তখন পূর্বের ক্রিয়াটি করে পরের ক্রিয়াটি করেছে সেটা বোঝাতে ত্বয়া প্রত্যয় হয়। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তাহলে এখানে কার সাথে ত্বয়া প্রত্যয় হবে? তাহলে ভাত খাওয়া আর স্কুলে যাওয়া দুটো ক্রিয়া আছে, দুটোই আমি করছি, একজন কর্তাই করছে, তাহলে পূর্বের ক্রিয়া হচ্ছে খাওয়া ক্রিয়া, তার সাথে ত্বয়া প্রত্যয় করতে হবে। তাহলে বাংলাতে মানে দাঁড়াবে, ত্বয়া প্রত্যয় করার পরে বাংলাতে মানে দাঁড়াবে আমি ভাত খেয়ে স্কুলে যাচ্ছি। সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যে আবার আমি বলার দরকার নেই। জয়নিং এর ক্ষেত্রে আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সেখানে যখন আমি জয়েন করে খাইয়ের জায়গায় খেয়ে বলছি, তখন দ্বিতীয় বাক্যে আর আমি বলার দরকার নেই। তাহলে আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি কখন হয় সেটা আমরা শিখলাম। কখন হয় একজনের কাছে জিজ্ঞেস করে নিই, দিয়ে আমরা নেক্সট এগোচ্ছি। সুদীপ মহোদয়, কখন ত্বয়া প্রত্যয় হয়? আমরা যেটা বললাম, কখন ত্বয়া প্রত্যয় হ্যাঁ হয়? স্যার, একই কর্তা যদি দুটি কর্ম একসঙ্গে করে, তো দুটি কর্ম নয়, সেক্ষেত্রে দুই বা ততোধিক। দুই বা ততোধিক, তো সেই ক্ষেত্রে যে পূর্বের যে ক্রিয়াটি আছে সেই ক্রিয়াটির সঙ্গে ত্বয়া প্রত্যয়টা যুক্ত করতে হবে। উদাহরণ? এমন হতে পারে যে শ্যাম হুম,
খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো। আগে দুটো বাক্য বলুন, তারপরে বলবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। শ্যাম খেলতে গেল, শ্যাম হ্যাঁ, খেলতে গিয়ে ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, আচ্ছা। তো এটাকে একসঙ্গে যদি করা যায় যে শ্যাম খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো। দুটো বাক্য আগে সেপারেট বলুন। শ্যাম খেলতে গেল, আচ্ছা, খেলতে যাওয়া একটা ক্রিয়া, আর 2 নম্বর ক্রিয়াটা কি? শ্যাম খেলতে গিয়ে ঘুমিয়ে পড়লো। এটা তো জয়েনিং হয়ে গেল, আগে দুটো বাক্য বলতে হবে। শ্যাম খেলতে গেল, শ্যাম ঘুমিয়ে পড়লো। ও হ্যাঁ, তাহলে খেলতে যাওয়া একটা ক্রিয়া আছে, ঘুমানো একটা ক্রিয়া আছে, হুম হুম তাহলে দুটো ক্রিয়াই শ্যাম করছে। প্রথম হুম। ক্রিয়া খেলতে যাওয়া, তাহলে খেলতে যাওয়ার সাথে এখানে ত্বয়া প্রত্যয় হবে। ঠিক, ত্বয়া প্রত্যয়। আরেকটা বাক্য, আরেকটা উদাহরণ দিন। আরেকটা উদাহরণ দেবো। হ্যাঁ, সীতা হুম বনে গেল, হুম সীতা ফুল তুললো। বাহ, এবার এটাকে জয়েন সীতা করলে কি হবে? বনে গিয়ে ফুল তুললো একসঙ্গে। তাহলে তাহলে আমরা কোন ক্রিয়ার সাথে ত্বয়া প্রত্যয় করব এখানে? এই যে বনে গেল যেটা, মানে প্রথম যেটা আছে সেটার সঙ্গে ত্বয়া প্রত্যয় বনে করবো। যাওয়া ক্রিয়া, যাওয়া হ্যাঁ ক্রিয়া, গুড। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এতক্ষণ শিখলাম কখন ত্বয়া প্রত্যয় হবে সেটা শিখেছি। এবার ত্বয়া প্রত্যয় করলে কিভাবে রূপ তৈরি হবে সেটা এখন শিখব। তো এখানে আমরা একইভাবে বলেছি কখন ত্বয়া প্রত্যয় হবে, দুটো বাক্য, তার দুটো বাক্যের মধ্যে দুটো ক্রিয়া যদি একই কর্তা করে তাহলে প্রথম ক্রিয়ার সাথে হবে। যেমন আমরা সংস্কৃতে রামঃ পঠতি, রামঃ ক্রীডতি, রাম পড়ছে, রাম খেলছে। এটা আমরা বলতে চাই রাম পড়ে খেলছে, আগে পড়ে নিয়েছে তারপর খেলছে। তাহলে প্রথম ক্রিয়া পট ধাতুবাচ্য পঠন ক্রিয়া, সেই পট ধাতুর সাথে ত্বয়া প্রত্যয় করে রামঃ পঠিত্বা ক্রীডতি, এটা হলো। তো এখন এই পঠিত্বা কিভাবে তৈরি হলো? পঠিত্বা এটা হচ্ছে ত্বয়া প্রত্যয়ান্ত রূপ। কিভাবে তৈরি হলো সেটা আমরা এখন বলছি। মূল ধাতু হচ্ছে পট, তার সাথে আমরা কি প্রত্যয় করলাম? ত্বয়া প্রত্যয়, কয়ে তয়ে বয়ে আকার, এই হচ্ছে ত্বয়া প্রত্যয়। আগে আমরা দেখেছি ত্বয়া প্রত্যয়ের মধ্যে কি কি থাকে, এটা যদি আমরা ভাঙি তাহলে এতগুলো জিনিস রয়েছে। ত্বয়া প্রত্যয়ের এতগুলো জিনিস রয়েছে কি? ক, ত, ব, অ। এর মধ্যে এই যে ককারটা আছে, এই ককারটা হচ্ছে বাদ যায়। সব আমরা আগেই বলেছি প্রত্যয়গুলোর সব অংশগুলো আমাদের কাজে লাগে না, কিছু অংশগুলো এক্সট্রা দেওয়া থাকে, যার কাজ আমাদের এখন লাগে না, পরবর্তীকালে। এর বিশেষ আমরা যখন শব্দ তৈরি করব, গুণ বৃদ্ধি নিষেধ অনেকগুলো কাজ আছে, সেইগুলো সূচনা নির্দেশ দেওয়ার জন্য এখানে সংকেত হিসেবে দেওয়া থাকে যে এইটা এখানে আছে মানে এই কাজটা হবে, পরবর্তীকালে কাজে লাগবে, এখন আমাদের সাক্ষাৎ কাজে লাগছে না। সেই জন্য আমরা আহ এই অপ্রয়োজনীয়, এখন আমাদের প্রয়োজন লাগছে না, ককারটাকে বাদ দেবো দিয়ে সবসময় ত্বয়া প্রত্যয় মানে সবসময় তার ককারটা বাদ যাবে, গিয়ে এই তয়ে বয়ে আকার এইটুকুই অবশিষ্ট থাকবে। তাহলে আমরা পট ধাতু তার সাথে ত্বয়া প্রত্যয়ের যে অবশিষ্ট নির্যাস, যেটা নিষ্কর্ষ, সেটা যুক্ত করলাম। তাহলে পট ত্বয়া এমন হলো। এরপরে আমরা জানি সবসময় কিছু কিছু ধাতু আছে যার থেকে ইকার হয়। 2 প্রকার ধাতু আছে, 3 প্রকার বলতে পারি। যার থেকে প্রথম প্রকার ধাতু হচ্ছে যার থেকে সবসময় রূপ তৈরি করার সময় একটা ইকার আসে। কিছু কিছু ধাতু আছে যার থেকে ইকার হয় না, আর কিছু কিছু ধাতু আছে যার বিকল্পে ইকার হয়। তো মেইনলি আমরা এখন দেখব যে ধাতুর ইকার আসে। সবসময় যে কোনো রূপ তৈরি করি না কেন, প্রত্যয় যুক্ত করলেই ধাতু থেকে একটা হর্ষ ইকার আমাকে যোগ করতেই হবে। ধাতু এদেরকে বলে সেট, যার ইডাগম হয় মানে ইকার হয়। বাংলায় বলতে গেলে কিছু কিছু ধাতু আছে তাকে নিয়ে কাজ করার সময় তার থেকে সবসময় একটা হর্ষ ইকার আসে, সেটা তেমন হচ্ছে একটা পট ধাতু। এমন একটা ধাতু যার থেকে ইকার আসে না, সেটা হচ্ছে গম ধাতু। তো এই ইকার আসে না এমন ধাতু খুবই কম, ইকার আসে এরকম ধাতুই বেশি। ঠিক আছে, তো আমরা এখন দেখছি তাহলে আমাদের মূল ধাতু এখন পট ধাতু, তার সাথে ত্বয়া প্রত্যয় করেছি, কিন্তু পট ধাতু থেকে সবসময় হর্ষ ইকার আসে। তাই জন্য আমরা যদি লিখি তাহলে পট, তারপরে একটা হর্ষই, তারপরে ত্বয়া, তাহলে একসাথে করলে হয়ে গেল পঠিত্বা। একদম হয়ে গেল, পট হর্ষই ত্বয়া পঠিত্বা। পঠিত্বাটা হলো তাহলে কি? ত্বয়া প্রত্যয়ান্ত রূপ। পঠতি, পঠতি মানে পড়ছে, আর পঠিত্বা মানে পড়ে, পড়ে তারপরে কিছু একটা করেছে, এইরকম আর কি। ওই যে আমরা গিয়ে বলছি সেরকম পড়ে, এটা হচ্ছে ত্বয়া প্রত্যয়ান্ত রূপ। তাহলে আশা করি ত্বয়া প্রত্যয়ান্ত রূপ মোটামুটি বের করা সোজা। মূল ধাতু, তার সাথে হর্ষই, তার সাথে ত্বয়া।
আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করে নিই সোমনাথ মহোদয়, হ্যাঁ স্যার। ত্বক প্রত্যয়ান্ত রূপ কিভাবে তৈরি করতে হবে? হ্যাঁ স্যার, ত্বক প্রত্যয়ান্ত থেকে প্রথম কথা কটাকে বাদ দিয়ে রাখতে হবে, এখন আমাদের কাজে লাগছে না তাই। হুম তারপর স্যার যে আহ, 3 প্রকারের ধাতু বললেন স্যার, তার মধ্যে একটি হচ্ছে ই যোগ করে হয়, হুম ইকার যোগ করে, কিছুতে আছে ইকার যোগ করতে হয় না, এবং হুম অপর যেটা বললেন ওটা ঠিক ধরতে পারলাম না, আর একটা ইয়ের ওটা হচ্ছে, ইকারের বিকল্প বা এই ধরনের কিছু বললেন। হ্যাঁ মানে একটাতে আমি বললাম এমন ধাতু আছে যাদের সবসময় তাদের নিয়ে কাজ করতে গেলে তাদের থেকে হর্ষইকার আসে, আর এক প্রকার ধাতু যাদের কাজ করার সময় তাদের থেকে কোনো হর্ষইকার আসে না। এবং 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে স্বেচ্ছাচার, মানে আমরা চাইলে হর্ষইকার আনতে পারি, নাহলে নাও পারি। হর্ষইকার এনে এক ধরনের রূপ হয়, হর্ষইকার না আনলেও আর এক ধরনের রূপ হয়। উভয় পক্ষে আমি যা কিছু করতে পারি। একজনের পক্ষে অবশ্যই ইকার আনতে হবে, আরেকজনের পক্ষে অবশ্যই ইকার আসবে না, আরেকজনের পক্ষে আমি ইকার আনতেও পারি, নাও পারি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ উভয়পদী ধাতুর মতো বুঝতে পেরেছি স্যার, ওটা হ্যাঁ আত্মনেপদী হতে পারে যেমন পরস্মৈপদী হতে পারে। হ্যাঁ হ্যাঁ। সেই রকম। একে আমাদের যদি এতদূর বুঝলেন তাহলে টার্মগুলো শিখে নিন। একে সংস্কৃতে বলে সেট বেট অন ইট। সেট আমি লিখছি, দেখুন খেয়াল করুন। জাস্ট আপনি বললেন বলে আমি বিষয়টা এড়িয়ে যাচ্ছিলাম, তবু জিজ্ঞেস করলেন সেট বেট, আর একটা হচ্ছে অন ইট। এগুলো শাস্ত্রীয় নাম। সেট মানে স ইট, মানে ইটের সহিত, ইট মানে হর্ষইকার। যে যে ধাতুর হর্ষইকার আসে সবসময় তাকে বলে সেট। আচ্ছা, ন ইট অন ইট, যার ইট হয় না, ইট মানে হর্ষইকার, তাহলে যার ইট হয় না সে হচ্ছে অনিট, যার হর্ষইকার হয় না সেই রকম ধাতুকে বলা হয় অনিট। আর বা ইট বেট, স ইট সেট, ন ইট অনিট, আর বা ইট বেট। বা ইট বলতে যার বিকল্পে ইট হয়, বিকল্পে হর্ষইকার হয়, করলেও করতে পারি নাও করতে পারি। এই হচ্ছে 3 প্রকারের ধাতু। বেশ, তারপরে বলুন। হ্যাঁ স্যার, তারপরে স্যার যেমন স্যার পট ধাতু, পট ধাতুতে যেমন স্যার এটা সেট, সেটে পড়বে, অর্থাৎ মানে এখানে ইকার যোগ করতেই হয়। তো মূল হুম ধাতুর সঙ্গে প্রথমে স্যার ইকার যোগ করতে হবে, তারপরে হুম স্যার তুয়া প্রত্যয় অ্যাড করে দিতে হবে, তাহলেই স্যার ওটা তৈরি হয়ে যাবে পট যোগ ই যোগ তুয়া, হুম সুতরাং পতিত তুয়া। বেশ, এবার আপনি বলুন কি হবে। ক্রিডি ক্রিডিট তুয়া। 3D তোয়া, বা এটা কি হবে? স্যার এগুলো সব সেট ধাতু তো। হ্যাঁ সব সেট। গর্জিতা, হুম গর্জিতুয়া, গর্জিতুয়া। গর্জিত তোয়া মানে কি? মানেগুলো বলে দেবেন। স্যার চিৎকার করা, আর ক্রিডিতি মানে স্যার খেলা করা, হ্যাঁ, পটিতুয়া মানে পড়া করা। পড়ে, হ্যাঁ পড়ে মানে এখানে খেলে স্যার, আর হ্যাঁ এটা এখানে চিৎকার করে। অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ পড়ে, খেলে, আর এটা স্যার চেঁচিয়ে বা গর্জন করে, হুম গর্জিয়ে। গর্জিয়ে বা চেঁচিয়ে। বেশ, আচ্ছা। আর হচ্ছে উম, আর কি দেওয়া যায়? উম, ভ্রম। স্যার এটা হবে ভ্রমিতুয়া, বা অর্থাৎ ভুল করে, মানে না না ভুল না, করে। ওই ভুল নয়। ভ্রম মানে ভ্রমণ করা। তো স্যার ঘুরে, হুম ঘুরে, এই হচ্ছে অর্থ। আর একটা বলুন, সেভ। সেবিতুয়া, হুম সেভিত। সেবা, তাহলে আমরা দেখলাম সেবা করে। একদম সোজা। ওকে, তাহলে আমরা দেখলাম যে রূপ তৈরি করা একদম সোজা। মূল ধাতু, তার সাথে একটা হর্ষইকার লাগিয়ে দেবো, তার সাথে তোয়া করলেই হয়ে যাবে সেবিত তোয়া। এগুলো অবশ্যই সেট ধাতুর ক্ষেত্রে যার ইকার হয়। এই রকম ধাতুই বেশি, কিন্তু কিছু কিছু আছে যার ইকার হয় না, সেইগুলোর রূপগুলো একটুখানি কষ্ট করে মনে রাখতে হবে। সেগুলো আবার ইকার যেহেতু হয় না, তাহলে মাঝে যে বর্ণটা আছে হলন্ত বর্ণ, তার আবার মাঝে মধ্যে লোপ হয়, তার আবার চেঞ্জ হয়। সেই জন্য একটুখানি রূপের লিস্ট আমি পাঠিয়ে দেবো, সেই রূপের লিস্টগুলো একটুখানি মনে রাখতে হবে। তো এখন আমরা মোটামুটি কিছু দেখে নিই সেই রকম ধাতু যার ইডাগম হয় না। তো সমীরণ মহোদয়, হ্যাঁ স্যার। শিপ কি হবে? এগুলো কিন্তু ইডাগম হয় না।
মানে ই হবে না। না, এবার ই হবে না, তাহলে এখানে যে মাঝে ই হলে তো অবশ্যই পয়ের সাথে ই কার লাগিয়ে দিয়ে শিপিত্বা হয়ে যেত, কিন্তু ই যখন হুম, হবে না তখন এই পকারটার অনেক সময় সন্ধি হয়, অনেক সময় লোপ হয়, অনেক সময় পকারটা চেঞ্জ হয়ে অন্য বর্ণ হয়ে যায় প্রক্রিয়াতে, তো ওইগুলো একটু খেয়াল করতে হবে। তো এটা কি হবে বলে মনে হচ্ছে বলুন দেখি? তাহলে শিপত্বা। হস্যিকার হয় না তো এটার? ও, প্রথমে হর্ষিকারও হবে না। প্রথমে হবে, বাকি মিডিলে যে হস্যিকার হয় সেটা হয় না, তাহলে কি দাঁড়াবে? শিপ তোয়া। শিপত্বা। শিপত্বা। শিপ আচ্ছা। তোয়া। আচ্ছা, নি নিত্বা। নৃত্য, এগুলো না তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ ঠিক, আচ্ছা, এগুলো তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, গম ধাতু তো আমরা লিখেছি, গম ধাতু তোয়া করলে কি হবে? গত্বা। গত্বা। এখানে কিন্তু খেয়াল রাখুন, এখানে হস্যইকার হয়নি ঠিকই, কিন্তু তার সাথে সাথে এই যে মকারের কিন্তু লোপ হয়ে গেছে। আচ্ছা, একইভাবে হন, গমের মতোই হন, হন কি হবে? আহ, হন্তবা। না, গমের যেমন মকারের লোপ ওই রকম, তাহলে কি হবে? তাহলে হন্তবা। হত্বা। এগুলো একটু খেয়াল রাখতে হবে। একইভাবে নমও সেই রকম, কি হবে? নতবা। নত্বা। বেশ, নত্বা। আচ্ছা, আর যদি শেষে যদি আপনার স্বরবর্ণ থাকে তাহলে তো আর কোনো ভাবতেই হচ্ছে না। যেমন জ্ঞা ধাতু কি হবে? শেষে স্বরবর্ণ, এর সাথে তার কোনো কাজই নেই, শুধু তোয়া লাগিয়ে দিলেই হয়ে যাবে, কি হবে? জ্ঞাতবা। জ্ঞাতোয়া। মানেগুলো বলে যান তো, মানেগুলো বুঝতে পেরেছেন কিনা? এগুলো মানেটা কি যে পেজে আসছে? নিত্বা, গত্বা, হত্বা, নত্বা, জ্ঞাতোয়া। আচ্ছা, গত্বা। আহ, ব- নি মানে জানি না স্যার আমি। নি মানে নেওয়া, নয়ন করা, আচ্ছা আচ্ছা, মানে নয়তি। নিয়ে। নিয়ে। নিয়ে, হ্যাঁ। তারপরে গতবা হলেই গিয়ে। গিয়ে, হন মানে কি হত্যা করা স্যার? হ্যাঁ হত্যা করে তাহলে। হ্যাঁ। আর নত মানে প্রণাম করে নতবা। হুম আর জ্ঞাতবা জেনে। হুম। জ্ঞাতোয়া মানে জেনে। ধৃ ধারণ করা, ধৃ কি হবে? উম, ধতবা। হুম। কেন? এটা সোজা তো, শেষে স্বরবর্ণ আছে, তার মানে আর তো কোনো কাজই নেই আমাদের। আচ্ছা, ধৃতবা। হ্যাঁ, ধৃত্বা, ধারণ করে। ধারণ করে। আচ্ছা, আর উম, আর কি বলা যায়? জি, জি মানে জয়, জয়তি, জয় করা। আহ, এখানেও তাহলে স্যার স্বরবর্ণ আছে। হ্যাঁ, তাহলে তাহলে সোজাই, কোনো কাজ জিতবা। নেই। জিতবা। জিতবা। জিতে জয় করে। হ্যাঁ, তারপরে ছিদ, ছেদন করা। আহ, ব- এখানে স্যার স্বরবর্ণ মানে দয়ের সাথে, ও না, এটা হসন্ত আছে। হুম। তাহলে তাহলে এটা হবে আহ ছিদত্বা। না, হস্যইকার হয় না, আমরা এখন যা লিখছি এগুলো সব তো বিনা হস্যইকারের ধাতু। ছিত হ্যাঁ ছিত্বা। হ্যাঁ, ছিত্বা। এখানে দকারটা তকার হয়ে গেছে সন্ধিতে, আচ্ছা। দকারটা তকার হয়ে গেছে। ব্যাস এরকম, তাহলে মোটামুটি রূপ তৈরি করে আমরা দেখে নিলাম। এবার আমরা ডাইরেক্ট বাক্যে যাব, ডাইরেক্ট অভ্যাস বাক্যে চলে যাই। হুম। প্রথমে কি বলবে? প্লাবন মহোদয়, প্রথমে আপনাকে দিয়ে, কবিহি লিখতি কবিহি খাদতি, তাহলে এটাকে করলে কি হবে? कभिः लिखत्वा लिख কবিহি कभिः लिखित्वा লিখি হবে স্যার। আচ্ছা, লিখিত এরকম। একটা একটা যেহেতু এখানে হ্রস্ব ইকার আছে তাহলে ইকার আছে,
হুম তাহলে ইকার যোগ করে তারপরে তয় বয়াকার দেবো। হুম লিখিত্বা, তারপরে কবিহি লিখিত্বা খাদ খাদতি খাদ খাদত্বা খাদত্বা। স্পষ্ট হয়নি না? খাদত্বা হবে না খাত্বা হবে? দটা উম, থাকবে কি থাকবে না? আচ্ছা, বিষয়টা এখনো আশা করি আপনার কাছে স্পষ্ট হয়নি। অন্য কে বলবেন? কে বুঝতে পেরেছেন এটা বাক্যটা কি হবে? কে বলতে পারবেন? সোমনাথ মহোদয় বলুন দেখি। আচ্ছা, সুদীপ মহোদয় বলুন। স্যার বলছি খাদ্যটিটা খাদ্যতেই থাকবে, কারণ হ্যাঁ, অবশ্যই খাদ্যটা খাদ্যতে থাকবে, কারণ আমরা তো বলেছি যে প্রথম ক্রিয়ার সাথেই শুধু যুক্ত হবে। তাহলে আপনি আবার প্লাবন মহোদয়, আপনি আবার ও সেকেন্ড ও ক্রিয়াতে হ্যাঁ কেন স্যার, হাত দিচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভুলে গেলাম বাংলা স্যার। থেকে আমি সেকেন্ড ক্রিয়া চেঞ্জ করি, কবি লিখছে, কবি খাচ্ছে। তো বাংলাতে হ্যাঁ আমরা হ্যাঁ বলি হ্যাঁ কবি লিখে খাচ্ছে, খাওয়াতে তো আর হ্যাঁ চেঞ্জ করি না। দিয়ে প্লাবন মহোদয় আপনি বলুন আবার তাহলে। ভিক্ষুকः ভিক্ষতি। ভিক্ষুকः ভিক্ষতি, ভিক্ষুক ভিক্ষা করছে। ভিক্ষুকः খাদতি। ভিক্ষুকः হুম এখন আমরা যা অভ্যেস করছি সব কিন্তু সেট ধাতু, সেট। হ্যাঁ, তাহলে সব ধাতুই কিন্তু ইকার হয়। ভিক্ষিত্বা আচ্ছা, ভিক্ষিত্বা, ভিক্ষিত্বা তারপরে তারপরে হয়ে যাবে স্যার খাদতি। খাদতি, ব্যাস। ভিক্ষুকः ভিক্ষিত্বা খাদতি। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে সোমনাথ মহোদয়। হ্যাঁ স্যার। বালকः রুদতি, বালকः গচ্ছতি, কি হবে? স্যার রুদতির মূল ধাতু রুদ। হ্যাঁ, রুদতি মানে কাঁদছে, মূল ধাতু হচ্ছে রুদ। বালকः রুদিত্বা গচ্ছতি। গচ্ছতি একদম সোজা, এতে কোনো কঠিন নেই। বালকটি কাঁদতে কাঁদতে যাচ্ছে বা কেঁদে যাচ্ছে। আচ্ছা, এরপরে आरक्षकः विदति, आरक्षकः धरति। এটা বলবে সমীরণ মহোদয়। আরক্ষকः বিদতি, বিদতি মানে জানে, জানলো, জানছে। আরক্ষ ধরতি, ধরছে। আরক্ষক মানে পুলিশ, পুলিশ জানলো এবং পুলিশ ধরলো। आरक्षकः হুম, विदित्वा धरति। आरक्षकः विदित्वा धरति, একদম ঠিক। आरक्षकः विदित्वा धरति। এবার যে ধাতুগুলো আমরা অভ্যেস করব সেগুলো হচ্ছে অনিট ধাতু, যার হস্যইকার হয় না। ঠিক আছে, অনিট ধাতু। তো প্রথম যেটা সব থেকে অনিট ধাতু, যেটা হচ্ছে আমরা বেশি ব্যবহার করি, গম ধাতু। তাহলে কি বলতে পারি? সহ গচ্ছতি, সহ খাদতি। প্লাবন মহোদয়। সহ হ্যাঁ, এটা হয়ে যাবে হুম, সহ গচ্ছতি, সহ গত্বা, হুম, সহ গত্বা হুম, খাদতি।
খাদতি যেমন যেমন ছিল সেরকমই থাকবে। মানে এটা কি দাঁড়ালো? সে খেয়ে সে গেল গিয়ে খেলো। সে গিয়ে খেলো। গুড। হ্যাঁ, তো এই শেষে এরকম তোয়া 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 দেখলেই ভাববেন এটা হচ্ছে কিন্তু তোয়া প্রত্যয়, এটা খেয়াল রাখবেন। এরপর আমরা টেক্সট পড়ার সময় বারবার এগুলো আসবে, তখন সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সা ত্যজতি সা গচ্ছতি। কি হবে সোমনাথ মহোদয়? স্যার এটা হবে তেজ ধাতু। তেজ। তয় যে তেজ বলা বর্গীয় জয়সন্ত তেজ। বর্গের জয় হসন্ত আছে তো স্যার? হ্যাঁ, বর্গের জয় কি লোপ পাবে? লোপ পাবে না, বর্গীয় জয়ের জায়গায় স্পেশাল ককার হয়ে যাবে। ও, তো স্যার সা ত্যাক্তুয়া গচ্ছতি। ত্যক্ত্বা গচ্ছতি। বেশ, এরপরে হচ্ছে সুদীপ মহোদয়। তে লভন্তে তে হসন্তি। কি হবে? মানে তারা লাভ করছে, তারা হাসছে। হাসছে। তে লবত্বা হসন্তি। এখান থেকে খেয়াল রাখতে হবে লব ত্বা দিয়ে প্রক্রিয়া করে হয়ে যায় লব্ধ্বা। লব্ধ্বা এরকম হয়ে যায়। তে লব্ধ্বা হসন্তি। তাহলে আমরা ত্বা প্রত্যয় মোটামুটি শিখলাম। ত্বা প্রত্যয় দিয়ে কিভাবে জয়েন হয়। এবার আরেকটা জিনিস আমাদের এখানে দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের তাহলে তোয়া প্রত্যয় নিয়মটা একবার শুনি। নিয়মটা শুনলে ওখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা শিখলেই একটুখানি জিনিস, সেটা শিখলেই আমাদের এটা শেষ হয়ে যায়। আগে নিয়মটা শুনি একজনের কাছে। প্লাবন মহোদয়, নিয়মটা বলুন। তোয়া প্রত্যয় কখন হয় আপনি বলবেন, আর তারপরে হচ্ছে সমীরণ মহোদয় বলবেন তোয়া প্রত্যয় দিয়ে শব্দ কিভাবে তৈরি করতে হয়। প্লাবন মহোদয়, তোয়া প্রত্যয় কখন হয়? যদি দুটি বাক্য থাকে, যেটা যেমন দুটি বাক্য না, একই কর্তা যদি অনেকগুলো ক্রিয়া করে। হ্যাঁ, দুটি বাক্য মানে যদি একই কর্তা দুটি বেশি বা একাধিক ক্রিয়া করে, তখন প্রথম যে কাজটা আগে করে সেটার সঙ্গে আমরা তোয়া প্রত্যয় যোগ করি। বেশ, ওকে। এবার তোয়া প্রত্যয় দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় সমীরণ মহোদয়? হ্যাঁ স্যার, মূল ধাতুর সাথে ত্বা প্রত্যয় যোগ হয়। এবার ত্বা প্রত্যয় থাকে হচ্ছে ক যোগ ত যোগ ব যোগ অ। এবার কটা সব গ্রহণ করা সব ক্ষেত্রে হয় না, গ্রহণ করা হয় না। তো এবার কোনো কোনো মানে ধাতুর সাথে প্রত্যয় যুক্ত করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে ইকার আসে, সেটাকে শেট বলে। কোনো কোনো ক্ষেত্রে হয় না, সেটাকে অনিট বলে। আর কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে না, নাও হতে পারে, সেটাকে বেট বলে। এবার যদি ইকার যুক্ত হয়, যেমন পট ধাতুর সাথে ক্ষেত্রে হবে, সেখানে হয়ে যাবে ত্বা প্রত্যয় যোগে পঠিত্বা। আর গম ধাতুর ক্ষেত্রে যেখানে হবে না, অনিট বলে, ওখানে গত্বা হয়ে যাবে। বেশ, এইবার যেটা বলছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এইবার এতক্ষণ যে এই যে তোয়া প্রত্যয় হয়, তোয়া প্রত্যয় কখন হয়? তো আমরা বললাম যখন একই কর্তা অনেকগুলো ক্রিয়া করে, তাহলে পূর্বের ক্রিয়ার সাথে তোয়া প্রত্যয় হয়। এর সাথে আরেকটা জিনিস নিয়ে নিতে হবে, ধাতু যদি সিঙ্গেল হয়, ধাতু যদি একাকী থাকে, তবেই কিন্তু এই তোয়া প্রত্যয়টা হয়। মানে ধাতু যদি শুদ্ধ ধাতু থাকে তবেই তোয়া প্রত্যয় হয়। শুদ্ধ ধাতু আর অশুদ্ধ ধাতু বলতে আমি কি বলছি সেটা এখনই ক্লিয়ার হবে। কি বললাম? ধাতু যদি শুদ্ধ থাকে, মানে এই যে নি এটা একটা শুদ্ধ ধাতু, গম এটা একটা শুদ্ধ ধাতু,
এইরকম এক্ষেত্রে ধাতু যদি শুদ্ধ ধাতু থাকে তবেই কিন্তু ত্বয়া প্রত্যয় হয়। ধাতু যদি উপসর্গের সাথে থাকে তাহলে একটা হচ্ছে শুদ্ধ আর একটা উপসর্গের সাথে। যেমন আমরা এখানে দেখাচ্ছি গম ধাতু হচ্ছে শুদ্ধ গম ধাতু, তখন কিন্তু তার সাথে ত্বয়া প্রত্যয় হলো। কিন্তু গম ধাতু যখন উপসর্গের সহিত হলো আগম, এখন উপসর্গ, ধাতুর আগে যে অংশটি যোগ হয় সেটা হচ্ছে উপসর্গ, তাহলে এর সাথে যুক্ত হয়ে গেছে। গম মানে যাওয়া আর আগম মানে আসা, গচ্ছতি মানে যাচ্ছে, আগচ্ছতি মানে আসছে, তাহলে এখানে গমের আগে যুক্ত হয়ে গেছে। তাহলে ধাতুর আগে যখন উপসর্গ যুক্ত হবে তখন সেক্ষেত্রে কিন্তু ত্বয়া না হয়ে এখানে লিয়াপ আদেশ হবে। এটা একটা প্রত্যয় আমরা বলতে পারি লিয়াপ প্রত্যয়। ওই একই অর্থ, সমস্ত কিছু একই, কিন্তু খেয়াল রাখতে হবে ধাতু যদি শুদ্ধ অবস্থায় থাকে তবেই, এতক্ষণ আমরা যে প্রকরণটা বললাম এই প্রকরণটা তখনই হবে যদি ধাতু শুদ্ধ অবস্থায় থাকে। কিন্তু ধাতুর সাথে যদি উপসর্গের মিশ্রণ থাকে, উপসর্গ থাকে, তখন এই পার্সপেক্টিভে এই ক্ষেত্রে কিন্তু লিয়াপ হয়ে যাবে। এবার লিয়াপ হয়ে যাবে মানে কি, এবার লিয়াপের গল্পটা বলি। লিয়াপের মধ্যেও দেখতে পাচ্ছি ভাঙলে ল, য়, অ, প এত দূর আছে, কিন্তু এর মধ্যে এই শুরুর ল এবং শেষের প এই দুটো লোপ হয়ে যায়। আমরা মাছ খাওয়ার সময় যেমন কাঁটা খাই না, বাদ দিই, শুধু নির্যাস অংশটুকু খাই, সেই রকম প্রত্যয় সবসময় কিছু কিছু অংশ বাদ দিয়ে একদম নির্যাস অংশটুকু ইউজ করতে হয় সবসময়। তাহলে লিয়াপের সবসময় কি পড়ে থাকে, শুরুর এবং শেষের অংশ বাদ যায়, দিয়ে য় আর অ যুক্ত দুটো যোগ হয়ে গিয়ে য়, লিয়াপের কি পড়ে থাকে য়। এবার আমরা কি করব, ধাতুর আগে যদি উপসর্গ থাকে তখন আমরা ত্বয়া না যোগ করে এই য় যোগ করব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি গম, যদি আমরা গম ধাতুর প্রয়োগ থাকে তাহলে আমরা তখন ত্বয়া যোগ করে গম যুক্ত ত্বয়া গত্বয়া। কিন্তু যদি আগম থাকে তখন কিন্তু ত্বয়া না হয়ে গিয়ে তখন লিয়াপ হবে। লিয়াপ মানে আমরা জানি লিয়াপের কি পড়ে রয়েছে য়, তার মানে ধাতুর সাথে য় যুক্ত হবে। তাহলে আমরা দেখলাম লিয়াপ যদি যুক্ত হয় তাহলে আগম ইয়া আগম্য, আগম্য আগম্য। একইভাবে এখানে নি ধাতু, নি ধাতু ত্বয়া প্রত্যয় হয়েছে নিত্বয়া, কিন্তু নিয়ে নিত্বয়া মানে কি নিয়ে, নি ধাতুর মানে হচ্ছে নয়তি নেওয়া, কিন্তু আনা, নেওয়া আর আনা যুক্ত, যে এর আগে যদি আমরা উপসর্গ লাগাই তাহলে আনয়তি মানে আনা, তা উপসর্গ লাগালে তখন আর এটা শুদ্ধ রইল না, এটা উপসর্গ যুক্ত হয়ে গেছে, তাহলে তখন এখানে কিন্তু আর ত্বয়া প্রত্যয় হবে না, তখন লিয়াপ হয়ে যাবে। তাহলে লিয়াপ হলে কি হবে, যুক্ত নি যুক্ত লিয়াপের ইয়, তাহলে হয়ে গেল আনিয়। এখানে আমরা লিখেছি যুক্ত নি যুক্ত এখানে লিয়াপ, লিয়াপের কি পড়ে থাকে ইয়, তাহলে মিলে হয়ে গেল আনিয়। এবার আরো কিছু এর উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আর কি উদাহরণ দেখব, আচ্ছা আমরা জি ধাতু দেখিয়েছি সমীরণ মহোদয়। জি ধাতু, জি ধাতু নর্মাল যদি থাকে তাহলে কি প্রত্যয় হবে, ওটা ত্বয়া প্রত্যয় হবে। ত্বয়া প্রত্যয় হবে। আচ্ছা, জি এর আগে যদি আমরা পরা লাগিয়ে দিই, পরাজয়তি, এমনি জি মানে জয়তি, তার আগে যদি পরা লাগিয়ে দিই তাহলে পরাজয়, তাহলে পরাজি যদি থাকে তখন কি যুক্ত হবে, লিয়াপ প্রত্যয় হবে। আচ্ছা, তাহলে লিয়াপ যদি তারপরে যুক্ত হয় তাহলে এখানে রূপ কি হবে, এখানে একটু বিশিষ্ট আছে জিত, জিত ধরতে হয়, তকার আসে একটা, তাহলে পরাজিত এইটুকুই, এরপরে ইয়া যোগ করতে হবে, যোগ করলে কি হবে পরাজিত্য, পরাজিত্য হলো। এরপরে আপনি আবার বলুন জ্ঞা ধাতু, জ্ঞা ধাতু আমরা দেখেছি আগে, জ্ঞা ধাতু যদি সিঙ্গেল থাকে তখন কি যুক্ত হবে, ত্বয়া, জ্ঞাত্বা, জ্ঞাত্বা। কিন্তু আমি যদি বলি বিশিষ্ট রূপে জ্ঞাত্বা মানে বিজানাতি আর জানাতি, জ্ঞা ধাতু জানাতি মানে জানে, আর যদি বি উপসর্গ লাগাই বিশেষ রূপে জানে, বিজানাতি, বি লাগালে তখন এখানে কি হয়ে যাবে, কি যুক্ত হবে, লিয়াপের কি পড়ে থাকে ইয়া পড়ে থাকে বিজ্ঞা, তাহলে হবে বিজ্ঞা ইয়া, বিজ্ঞায়।
উম, নম ধাতু আমরা শিখেছি। হুম নম ধাতু নর্মাল হলে কি হবে? আহ, মকারের লোপ হয়ে যায়, হ্যাঁ, নত্বা নাত্বা। নত্বা নর্মাল হলে নাত্বা। আচ্ছা, এবার আমি যদি নমতি না বলে যদি বলি প্রণামতি, প্র যদি লাগাই, তাহলে হুম এখানে কি হয়ে যাবে? প্রণাম্য বাহ, প্রণাম্য। বেশ, এবার সুদীপ মহোদয়। আহ, রক্স, রক্ষ ধাতু। রক্ষ ধাতুর সাথে কি প্রত্যয় হবে? ডক্টর যদি মানে তোয়া করি হুম, এটা এটা কি তাহলে লিয়ব হবে? যদি তোয়া করি মানে এই প্রশ্নের তো কোনো মানে হয় না, এর সাথে কি লিয়ব হবে কি? হ্যাঁ স্যার, যদি মানে উপসর্গ যোগ যোগ করা দিইনি হয়। তো, আমি ওটা এখনো দিইনি তো, আমি বলছি ও নর্মাল শুদ্ধ রূপে রক্ষ ধাতু আছে, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তো তোয়া পড়তে হবে স্যার। তোয়া হবে। এবার এবার যদি আমি রক্সের আগে সম উপসর্গ লাগাই, সম রক্ষতি, রক্ষতি আর সম রক্ষতি, তাহলে এখন কি হবে? সংরক্ষ্য। সংরক্ষ্য। তার মানেও কিন্তু একই। তোয়া হুম হুম। প্রত্যয়ের যে মানে যে অবস্থায় যা হতো সেম, কিন্তু খেয়াল রাখতে হবে শুদ্ধ হলে তবেই তোয়া হবে, আর যদি উপসর্গ সহিত হয় তবে হচ্ছে লিয়ব হবে। আচ্ছা, আহ, আর কি বলা যেতে পারে? রুদ ধাতু, রুদ, এটাও সেট ধাতু। সিম্পল রুদ ধাতু থাকলে কি রূপ হবে? এটা হবে রুদ। এগুলা সেট ধাতু, তাহলে রুধিত্বা। হ্যাঁ, রুধিত্বা। ইকার ইকার আর রুধিত্বা। আচ্ছা, এবার যদি আমরা বলি নিরোধ করা, নি উপসর্গ লাগাই, তাহলে কি হবে? নিরুদ্ধ। নিরুদ্ধ। ব্যাস, তাহলে মোটামুটি আমরা তোয়া প্রত্যয়ান্ত শব্দ আর লিয়া প্রত্যয়ান্ত শব্দ বের করা শিখেছি, তোয়া প্রত্যয়ের অভ্যেসও শিখেছি। এবার দুটো চারটে আমরা লিয়া প্রত্যয়ের অভ্যাস শিখবো, শিখে আমাদের এই তোয়া এবং লিয়াপের প্রকরণটা শেষ হবে। আশা করি সোজাই আছে, কঠিন কিছু নেই। এবার লিয়াপের কিছু আমরা অভ্যাস দেখছি। আগে আমরা তোয়ের অভ্যাস দেখেছি, এবার লিয়াপ দেখি। পণ্ডিতः ব্যাখ্যাতি, পণ্ডিতः গচ্ছতি, পণ্ডিতः ব্যাখ্যাতি, পণ্ডিতः গৃহম গচ্ছতি। কি হবে? পণ্ডিতः ব্যাখ্যাতি, পণ্ডিতः গৃহম গচ্ছতি। এটা বলবেন হচ্ছে সোমনাথ মহোদয়। পণ্ডিতः ব্যাখ্যাতি, পণ্ডিতः গৃহম গচ্ছতি। পণ্ডিত ব্যাখ্যা করলো কোনো একটা বিষয়, আর পণ্ডিত বাড়ি চলে গেল। স্যার ব্যাখ্যা করা স্যার মূল ধাতু স্যার ব্যাখ্যা। খ্যা ধাতু, খ্যা। ইয়া তাহলে এখানে কি কি যুক্ত আছে? স্যার বেয়াটা হচ্ছে তাহলে বিয়া যুক্ত নেই এখানে, কিন্তু দুটো উপসর্গ যুক্ত আছে, বি আর আ, দুটো যুক্ত আছে। বি যুক্ত আ যুক্ত খ্যা, বি আ খ্যা, বোঝা গেল? দুটো উপসর্গ আছে এখানে, বি আছে আবার আ আছে। তাহলে এখানে কি শুদ্ধ ধাতু আছে? না স্যার, তাহলে মানে এটা ইয়ে হয়ে গেছে, উপসর্গ যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার কি করা যেতে পারে? তাহলে এবার জয়েন করতে গেলে তো স্যার এটা স্যার এরকম হয়ে যাবে, পণ্ডিতঃ ব্যাখ্যাহ। ও এটা তো যখন পণ্ডিতः লাগাবে ব্যাখ্যাহ। ব্যাখ্যাহ, এরকম। স্যার এটা তো জফলা
স্যার এটা এখানে জফলা কি আছে, এখানে আমি বোঝার জন্য লিখে দিচ্ছি বি, তারপরে আ, তারপরে খিয়া, এরকম ধাতু ছিল, বি যুক্ত আ যুক্ত খিয়া। তাহলে এখানে কি হবে? লিয়প ধাতু যুক্ত হবে, হুম, লপ তাহলে তাই কি হবে? তো স্যার তাহলে স্যার এরকম হবে, হুম ব্যাখ্যায়া। হুম একদম, ব্যাখ্যা, এত দূর অব্দি তো আমরা পেয়ে গেছি, মাঝ শেষে একটা ইয়কার লাগিয়ে দিলে হয়ে গেল ব্যাখ্যায়। ব্যাখ্যায় গৃহম গচ্ছতি। গৃহম গচ্ছতি, একদম সোজা। পণ্ডিতঃ ব্যাখ্যায় গৃহম গচ্ছতি, এটা তো কঠিনের কিছু নেই। হুম হুম পণ্ডিতঃ ব্যাখ্যায় গৃহম গচ্ছতি, হয়ে গেল। আচ্ছা, হুম, ভক্তः পুষ্পম अर्पयति, भक्तः पुष्पम अर्पयति, भक्तः नमति, भक्तः पुष्पम अर्पयति, भक्तः नमति। আচ্ছা, এটা বলবে সুদীপ মহোদয়। প্রথম বলবে যে এখানে কি প্রত্যয় হবে। এটা লব প্রত্যয় হবে, কেন কারণ লব হবে কেন? এখানে ওই অ উপসর্গটা আছে, এটা হচ্ছে না, এখানে মেজর অপসর্গ নেই তো, অর্প অর্প আছে, তাহলে অপসর্গ নেই তো। এটা তো মানে অর্পয়তি তো স্যার পদটা। অর্পয়তি, এখানে অর্প এটাই একটা ধাতু, তাহলে আমাকে হুম আপনাকে সেরকম করতে গেলে অর্পয়তির আগে সম উপসর্গ লাগাই, হুম সমর্পয়তি। তাহলে তো স্যার প্রথম রূপটা যদি থাকে তাহলে তো স্যার তাহলে তোয়া প্রত্যয় হবে। সমর লিখে দিচ্ছি আপনার জন্য, সমর্পয়তি। এবার বলুন, এইবার সম উপসর্গ আছে, তাহলে এখানে এবার কি হবে? ভক্ত পুষ্প সমর্পণ করলো, ভক্ত নমস্কার করলো, এরপরে अर्प, पय हसंत, अर्प धातु, सम अर्प। পয় হাসন, হুম, সম তার সাথে अर्प। তাহলে স্যার এমন হবে ভক্ত বলুন। পুষ্পম হুম, সম মানে দন্ত স ম পয় রেপ জফালা এমন হবে। দুস্য ম পয়রে পয় রেপ জফাল, জফালা হবে এরকম। হ্যাঁ, কি হবে? পয় রেপের সাথে, যেহেতু পয় হসন্ত হ্যাঁ আছে, যুক্ত বলছি স্যার। হ্যাঁ, তাহলে এর উচ্চারণ কি হবে? সমর্প, সমর্প, समर्प्य, समर्प्य। সমর্প্য, हम्म, समर्प्य, भक्तः पुष्पम समर्प्य नमति। নমতি। ओके, भक्तः पुष्पम समर्प्य नमति। বাহ, আচ্ছা। এরপরে হচ্ছে প্লাবন মহোদয়। দুর্গা असुरान् विनाशयति, विनाशयति, दुर्गा हसति। কি হবে? এখানে কি আছে? বিনাশয়তি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি বি পূর্বক নাশ। দুর্গা অসুরান বিনাশতে, দুর্গা असुरान বিনাশায়
বলুন, আমি লিখছি, বানানটা বলুন, উচ্চারণ না করতে পারলেও। বয়রস্বই দন্তন্য আকার, তাহলে বর্ষয়ে জফলা, তারপরে ইয়, তাহলে জফলা। হ্যাঁ স্যার। আচ্ছা, কেন আপনি এরকম বললেন কেন? আমাদের নিয়ম কি? যেটা মূল ধাতু, তারপরে স্যার আমি একটা ইয় যোগ করব। হ্যাঁ, তো এখানে মূল ধাতু কি আছে? নাস। তাহলে তার সাথে একটা ইয়কার তো যোগ করে দিয়েছেন, আবার আবার একটা যোগ করলো, ইয়কার কোত্থেকে যোগ করছেন? ও হ্যাঁ স্যার, তাহলে ওই শেষেরটা হবে না স্যার। বিনাশ্য, বিনাশ্য। দুর্গা অসুরান বিনাশ্য হ্যাঁ, হসতি। হ্যাঁ, দুর্গা অসুরান বিনাশ্য হসতি। হসতি। ওকে, তাহলে আশা করি এখানে আর কারোর সমস্যা নেই। দুর্গা অসুরান বিনাশ্য হসতি, ঠিক? স্যার এরপরে তাহলে আমরা লিয়াপ প্রত্যয় কখন হয় সেইটা শুনে নেব সোমনাথ মহোদয়ের কাছে। লিয়াপ প্রত্যয় কখন হয় আগে, তাহলে হ্যাঁ, লিয়াপ প্রত্যয় কখন হয় একদম ডিটেলস, যেটা আমরা লাস্টে বললাম উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন লিয়াপ প্রত্যয় কখন হয়। যখন স্যার শুদ্ধ ধাতুর সঙ্গে কোনো উপসর্গ যুক্ত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে স্যার আমরা তুয়া প্রত্যয় ব্যবহার না করে সেখানে লিয়াপ প্রত্যয় ব্যবহার করে থাকি। আর আচ্ছা। স্যার এটাকে লিয়াপের ভাঙলে কি অবশিষ্ট থাকে? হ্যাঁ স্যার, লিয়াপের কি পড়ে থাকে? হ্যাঁ ওটাই বলছি স্যার। ল যোগ লিয়াপ, ল যোগ ল যোগ স্যার য়, হ্যাঁ, যোগ অ যোগ প, তার মধ্যে হ্যাঁ, ল আর স্যার পটা স্যার মানে ল আর পটা স্যার উঠে যায়। আর হ্যাঁ, লোপ পায়, ইয়া পড়ে থাকে। হ্যাঁ অ পড়ে থাকে, তো ইটাই যুক্ত হয় এই রকম ধাতুর সাথে। আর স্যার এটাই তো স্যার। ব্যাস এইটুকুই, যে ইয়া পড়ে থাকে, তাহলে মূল ধাতুর সাথে আমরা ইয়কার যোগ করি শুধু। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের হস্যইকারের কোনো ব্যাপার নেই, দেখলাম তো আমরা, এক্ষেত্রে কিন্তু আমাদের হস্যইকারের কোনো ব্যাপার নেই। আগে তোয়ার ক্ষেত্রে আমরা হস্যইকার দেখছিলাম, যেগুলো ধাতু সেট ছিল তাদের হস্যইকার, অনিট হলে হস্যইকার হচ্ছিল না। এক্ষেত্রে কোনো হস্যইকারের কোনো ব্যাপার নেই, পুরো একদম ডাইরেক্ট ইয়কার আমরা যোগ করে দেব। ওকে, তাহলে এই আমরা শিখলাম। এরপরে আমরা কিছু তাহলে হোমওয়ার্ক দিয়ে দেবো। হোমওয়ার্ক দেওয়ার পরে সেগুলো করার চেষ্টা করবেন। হোমওয়ার্কে মিলিয়ে মিশিয়েই থাকবে, দুটো বাক্য থাকবে, আমরা দুটো বাক্য আলাদা আলাদা লিখে দেবো, দরকার হলে ব্র্যাকেট এবং ভেঙে এরকম লিখে দেবো, যে কি কি বিষয়গুলো আছে, তখন ওটা ঠিকঠাক ভাবে করে আসবে। ওকে, তাহলে আমাদের আজকে হলো লিয়প এবং তোয়া। লিয়প এবং তোয়া, তোয়া প্রত্যয় মেন প্রত্যয়, এবং যখন ধাতুটার সাথে উপসর্গ যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে লিয়প হয়ে যাচ্ছে। ওকে, এবার জাস্ট কোনো র্যান্ডাম যদি কোনো আমরা একটা টেক্সট পাই, আমি র্যান্ডাম টেক্সট লিখছি, লিখে জিজ্ঞেস করবো এই টেক্সটটার মধ্যে তোয়া বা লিয়বন্ত পদ কোথায় আছে, কটা আছে। ঠিক আছে, আমি এখানে একটা টেক্সট লিখছি, টেক্সটটা লেখার শেষ হয়ে আপনারা গুনতে থাকবেন এর ভেতরে কটা আছে, কি কি আছে। प्रातः उत्थाय रमेशः उद्यानं गत्वा पुष्पं स्वीकरोति। पुष्पं स्वीकृत्य
गृहम् आगम्य शिवम् उपासते उपास्ते शिवम् उपास्य पठनम আরভতে। ব্যাস, এই একটা ধরুন আমি টেক্সট লিখলাম। এখানে প্রথম সবাই গুনে বলুন যে কটা আছে। এক এক করে আমি সবার কাছে শুনবো। প্রথম প্লাবন মহোদয়, এই বা এর মধ্যে কটা ত্বয়া প্রত্যয়ন্ত বা লিয়াবন্ত মিলে মোট কটা আছে? উত্থায় স্বীকৃত তিন আপনি আগম্য আগে সংখ্যা বলুন মোট। 1 2 3 4 চারটা আছে স্যার। চারটে, আচ্ছা। সোমনাথ মহোদয়? সমীরণ মহোদয়? হ্যাঁ স্যার। 5টা আছে, 5টা। আচ্ছা, সোমনাথ মহোদয়ের মধ্যে 5টা। সমীরণ মহোদয়? 5টা। সুদীপ মহোদয়? হ্যাঁ স্যার, 5টা কটা আছে? 5টা। 5। আচ্ছা, এবার আমরা হিসেব করে দেখি। প্রথমে কোথায় আছে? প্রথম কোনটা? উত্থায়। উত্থায়। বেশ। প্রাতঃ মানে সকালবেলা উঠে। উত্থায়, উৎপূর্বক স্থা ধাতু, ষ্ঠা যাই বলি, তিষ্ঠতি, সেই স্থা ধাতু তার সাথে ইয়া, উত্থায় একটা হলো। সেকেন্ড গত্বা। গত্বা, সকালবেলা উঠে রমেশ উদ্যান মানে বাগানেতে গিয়ে, গত্বা মানে গিয়ে। আচ্ছা, তারপরে স্বীকৃত্য। স্বীকৃত্য। এরপরে তাহলে উদ্যানম গত্বা পুষ্পম স্বীকরতি, ফুল তুলছে, ফুল নিচ্ছে। পুষ্পম স্বীকৃত্য, ফুল নিয়ে। স্বীকৃত্য, স্বী আছে যুক্ত, তার সাথে কৃ ধাতু, তার সাথে তকার একটা এক্সট্রা এসছে, ইয়া যুক্ত হয়েছে, স্বীকৃত্য। ব্যাস, এটা একটা হলো। তারপরে আগম্য। আগম্য, আপূর্বক গম ধাতু, তার সাথে লিয়প হয়ে গেছে, আগম্য। তারপরে উপাস্য। উপাস্য, শিবম উপাস্য, শিবকে আগম্য শিবম উপাস্য, শিবের উপাসনা করছে। তারপরে শিবম উপাস্য পঠনম আরভতে, শিবের উপাসনা করে পড়াশোনা আরম্ভ করছে। প্লাবন মহোদয় কোনটা বাদ দিয়েছিলেন? আমি স্যার গত্বাটা বাদ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একদম সোজাটা বাদ দিয়ে দিলেন। না বাস প্রথমেই ওটা মিস্টেক হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি। আমরা এরপরে যখন টেক্সট পড়বো, টেক্সটে এরকম বারবার আসবে, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে লিয়াব বা তোয়া প্রত্যয় কোথায় কেমন আছে। বেশ, এবার আমরা আজকে আগের দিনের মতো একটু শ্রুতি অভ্যাস করব, শ্রবণ অভ্যাস। আমি একটা গল্প, এরপরে সেই আগের দিনের মতো একটা গল্প দেখব, গল্পের পরে কে কেমন বুঝলেন সেটা জিজ্ঞেস করব। তাহলে গল্পটা মনোযোগ দিয়ে শুনুন এখন প্রথম ক্ষেত্রে, সেই জন্য আমাদের যে নিচে যে টাইটেলগুলো, সাবটাইটেল, সেটা অন থাকবে, মনোযোগ দিয়ে শুনুন তাহলে। बालाः অডিও অডিও अधुना वयं यां कथां গল্পের আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। बालाः अधुना वयं यां कथां द्रक्ष्यामः तस्याः नाम मायिकः घटः। एकदा एकस्मिन् ग्रामे एकः कृषकः आसीत्। सः प्रतिदिनं स्वक्षेत्रं गत्वा कृषिकर्म करोति स्म। एकदा वर्षायाः पूर्वं
बीजवपनार्थं सः स्वक्षेत्रं खनति स्म। तदा एकस्मिन् स्थाने सः एकं घटं प्राप्तवान्। सः घटं निष्कास्य चिन्तितवान्, अस्य कः उपयोगः भवति? सः तं घटं तत्रैव स्थापयित्वा स्वकार्यं पुनः अकरोत्। मध्याह्ने भोजनवेलायां सः स्वखनित्रीं घटे स्थापयित्वा भोजनम् अकरोत्। भोजनम् अनन्तरं सः अपश्यत् यत् घटे एकां न अपि तु 100 खनित्र्यः आसन्। सः आश्चर्यचकितः सन् अचिन्तयत्, का इयं माया? अहं तु एकाम् एव खनित्रीम् अस्थापयम्, कथमत्र 100 सन्ति? सः निश्चितवान् यत् अस्य कारणं निश्चयं घटस्य शक्तिः एव इति। सः घटात् सर्वाः खनित्र्यः निष्कास्य एकं पाषाणखण्डं घटे अक्षिपत्। किञ्चित् काल अनन्तरं यदा सः घटस्य अन्तः अपश्यत्, तत्र बहूनि पाषाणखण्डानि आसन्। सः ज्ञातवान् यत् घटः साधारणघटः न, अपि तु मायिकः घटः इति। सः घटं स्वगृहं नीत्वा तं रहस्यमये स्थाने सुरक्षितरूपेण स्थापितवान्। तद्दिनात् आरभ्य सः स्वदैनन्दिन उपयोगाय घटस्य शक्तेः प्रयोगं करोति स्म। यदि तस्यै वस्त्रस्य आवश्यकता स्यात् तर्हि एकं वस्त्रखण्डं घटे अक्षिपत्। किञ्चित् कालानन्तरं दीर्घं वस्त्रं परिणमति। यदा सः बुभुक्षितः तर्हि घटे एकं फलं स्थापयति यत् 100 फलानि भवन्ति। एवं कृषकः शनैः क्षणैः धनिकः अभवत्। परन्तु सः कृषकः लोभी न आसीत्। स्वार्थाय सः कदापि घटस्य अन्याय्यं प्रयोगं न करोति स्म। परन्तु कृषकस्य प्रतिवेशिनः कृषकस्य समृद्धिं दृष्ट्वा ईर्ष्यालवः जाताः। ते तस्य धनागमस्य रहस्यं ज्ञातुं प्रयत्नं कृतवन्तः। ते मिलित्वा तस्याम् एव रात्रौ कृषकस्य गृहं गतवन्तः। ते प्रतिवेशिनः कृषकस्य गृहात् बहिः स्थित्वा गवाक्षात् कृषकस्य कृत्यं दृष्टवन्तः। ते अपश्यन् यत् कृषकः एकस्मात् स्थानात् घटम् आनीय यदा चमसमितं दुग्धं घटे पातयति, तद्घटं दुग्धेन पूर्णम् अभवत् इति। अधुना अवगच्छामः यत् कृषकः कथं धनिकः सञ्जातः इति ते निश्चितवन्तः। ते मायिकघटं चोरयितुम् एकस्यां रात्रौ कृषकस्य गृहं गुप्ततया प्राविशन्। घटं च अचोरयन्। ते घटं स्वगृहं नीत्वा तस्य प्रयोगं कर्तुम् ऐच्छन्। पूर्वं ते घटस्य अन्तः किमपि अस्ति वा इति परीक्षां कृत्वा तदनन्तरं तस्य प्रयोगं कर्तुं निश्चितवन्तः। यदा घटस्य अन्तः एकः स्वहस्तं प्रवेश्य परीक्षितवान्, तदा घटे तु किमपि नासीत्। परन्तु यदा घटात् सः स्वहस्तं निष्कासितवान्, सः भयभीतः आश्चर्यचकितः, यतः तस्य 100 हस्ताः अभवन्। सः भीतः अभवत्। अन्यस्मिन् दिने यदा सः स्वगृहात् बहिः आगच्छत्, अन्यग्रामवासिनः
तं विचित्रं प्राणिनं राक्षसम् इति मत्वा तं पाषाणखण्डैः ताडयितुं प्रारब्धवन्तः। सः ग्रामात् निष्कासितः अपि। शतं हस्तयुतं प्रतिवेशिनं दृष्ट्वा कृषकः ज्ञातवान् यत् अनेन एव घटं चोरितम् इति। सः तस्मात् स्वघटं पुनः प्राप्तवान्। एवं कृषकः स्वघटं पुनः प्राप्तवान्। लोभी प्रतिवेशी च स्वदुष्कर्मणः दण्डम्। अस्याः कथायाः पाठः यत् कदापि लोभः न करणीयः इति। হুম। কে কে বুঝতে পারেননি আগে জিজ্ঞেস করি। প্লাবন মহোদয়, না, বুঝতে পেরেছি স্যার আজকে। আজকে বুঝতে পেরেছেন সবটা? তো সমস্যা হয়নি তো? না, মনে হচ্ছে তো হয়নি। তারপরে আপনি জিজ্ঞাসা করলে পারবো কিনা জানি না। আচ্ছা, আর বাকিরা সোমনাথ মহোদয়, সমীরণ মহোদয়, সুদীপ মহোদয়? বুঝতে পেরেছি স্যার। স্যার। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, প্লাবন মহোদয় তাহলে আপনি বর্ণনা করুন, তাহলে বোঝা যাবে কোনো কিছু লস হয়ে গেল কিনা। একদা গ্রামে একটি চাষি ছিল। হুম সে চাষ করবার জন্য একদিন মাটি খুঁড়ছিল। হুম মাটি খুঁড়তে খুঁড়তে সে একটি ঘট প্রাপ্ত হয়েছিল। হুম ঘরটি পাওয়ার পরে সে ঘরটাকে সেই স্থানে রেখে দিয়েছিল। রেখে হুম কিছু তার কাজ করছিল। কিছুক্ষণ পরে যখন মধ্যাহ্নে খাবার সময় হলো, তখন হুম সে তার কুপানোর যন্ত্রটাকে, গাঁতিটাকে, কোদালটাকে ঘটের মধ্যে রেখে পাশে খাচ্ছিল। হুম তো খাবার কিছুক্ষণ পরেই সে দেখতে পেল যে তার খনন করার যন্ত্রটি শতম হয়ে গেছে, 100টা হয়ে গেছে। হ্যাঁ তো তারপরে সে ঘটের যে এটা একটা অদ্ভুত ঘট, এটা সম্পর্কে সে নিশ্চিন্ত হলো এবং সে ঘরটাকে বাড়িতে নিয়ে গেল। হুম ঘরটাকে বাড়িতে নিয়ে যেয়ে একটা ভালো জায়গার মধ্যে চাবি দিয়ে, তালা চাবি দিয়ে ভালো জায়গার মধ্যে স্থাপন করে রেখে দিল। হুম এবং যখন যেটা দরকার হতো, কৃষকটি লোভী ছিল না, সে হুম অত্যাধিক জিনিসপত্র তাতে প্রয়োগ করতো না। যেটুকু তার নিত্য ডে প্রয়োজন লাগতো, হ্যাঁ সেইটুকুই তার, মানে খারাপ ব্যবহার করতো না। করতো না, প্রয়োজন মতো জিনিসই সে ব্যবহার করত। তো 1 চামচ দুধ ঢালে দিলে তাতে সেটা পূর্ণ হয়ে যেত, গ্লাসে পূর্ণ হয়ে যেত। একটু হুম খণ্ড বস্ত্র ফেলে দিলে সেটা বস্ত্রটা অনেক বড় হয়ে যেত। তো এইটা দেখে তার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হলো। ঈর্ষান্বিত হয়ে দুইজন প্রতিবেশী, চাষি কেন প্রতিদিন এরকম সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে, ঈর্ষান্বিত হয়ে তারা একদিন তার পিছনে আহ, তাকে মানে তাকে দৃষ্টি রাখলো, নজর করলো তাকে। আচ্ছা তো জানালা দিয়ে তাকে লক্ষ্য করলো যে চাষি কাজ থেকে ফিরে আসার পরে ওই তাতে একটু সামান্য জিনিস পাত্রটাতে একটু দুধ ঢেলে দিল 1 চামচ, আর সেটা পূর্ণ গ্লাস হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো যে এই পাত্রটার জন্যই চাষি এত সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছে। হুম তারপরে তারা স্থির করলো এটাকে চুরি করবার, এবং একদিন রাত্রিবেলায় তারা এটাকে চুরি করতে নিয়ে গেল। হুম চুরি করে নিয়ে যাওয়ার পরে তারা পাত্রটাকে পরীক্ষা করতে গেল, যে পাত্রটা দেখি প্রথমে পরীক্ষা করে এর ভিতরে কি আছে। তখন হুম সে যেমনি তার হাতটা ঢোকালো, দেখলো হ্যাঁ পাত্রটার মধ্যে কিছু নেই, কিন্তু হাতটা যখন বার করলো পাত্র থেকে, তখন তার হাতটা সপ্তম হস্ত হয়ে গেল, 100টা হাত হয়ে গেল। তো হুম গ্রামের মধ্যে দিয়ে সে যখন যাচ্ছিল, তখন তাকে রাক্ষস ভেবে সবাই গ্রাম থেকে পাথর নিক্ষেপ করে হুম তাড়াচ্ছিল। হুম মানে তাকে
কি ভেবেছে? তাকে রাক্ষস ভেবেছে বা অন্য অদ্ভুত প্রাণী। কারণ তারা 100টা হাত হয়ে গেছে। 100টা হাত হয়ে গেছে। আর সেই কৃষকটিরও তাকে দেখেই বুঝতে খুব সাহায্য করলো কি যেহেতু তার 100টা হাত, অতএব ওই লোকটাই আমার পাত্রটা চুরি করেছে, এবং সে বাহ। ওই লোকটার কাছ থেকে তখন পাত্রটা পেয়ে গেল। গুড, একদম ঠিক। আজকে তাহলে কোনো রকম সমস্যা হয়নি। আসলে স্যার ভিডিওটাও দেখছি তো। আজকে তাও কিন্তু লেখাটা ছিল না। হ্যাঁ স্যার, এই লেখাটা ছিল না। হ্যাঁ, বেশ, তাহলে মোটামুটি এরপরে দেখি শুধুমাত্র অডিও এ করা যায় কিনা। আচ্ছা, এবার আমরা আরো কিছু করব, দেখি। এরপরে সোজা থেকেই আরম্ভ করব, আশা করি সবাই ধরতেই পারবে। জোকস। এবার একদম সোজা সোজা জোকসই থাকবে, সবাই যেন কারোর জন্য অসুবিধে না হয়। যে যে বুঝতে পারবেন শেষে হাত তুলে দেবেন। আমি জোকস দিয়েছি, জোকসটার অর্থ যে যে বুঝতে পারবেন সে হাত তুলে দেবেন। বাহ, সবাই বুঝে গেছেন, খুব ভালো। হ্যাঁ, কি বুঝলেন সোমনাথ মহোদয়? স্যার এখানে ওবামা, সরি স্যার, ট্রাম্প জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, হুম, তুমি কে, তোমার নাম কি? তো তখন এই কিম উত্তর করছে, উম, 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 প্রথমে মানে উম, বিদ্রূপ করছে, মম নাম কিম, আমার নাম কি, হা হা হা, আমার নাম কিম। এটাই হুম। ছিল। তার মানে দুটো বাক্য একই, যে মম নাম কিম, মম নাম কিম, কিন্তু অর্থ আলাদা। এক জায়গায় হচ্ছে বলছে আমার নাম কি, ওই যে ইংলিশে একটা আছে না, হোয়াট মানে কি, সেই রকম দাঁড়িয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। নেক্সট, এটা যে যে বুঝতে পারছেন হাত তুলে দেবেন। সুদীপ মহোদয়, আপনি হাত তুলেছেন না আগে থেকে হাত তোলা আছে? না স্যার, এটা ছিল, আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, দেখছি। পতি পত্নীর মধ্যে আর কি সম্ভাষণ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। পত্নী কিছু বলছে, তারপর পতি কিছু বলছে, কি বলছে বুঝে শুনে এখানে কি হাস্যরস আছে। বেশ, আমি একবার পড়ে দিচ্ছি না হয়। পত্নী, পত্নী পতিকে বলছে, কি বলছে? শৃণোতু স্বামী, মদ ভ্রাতরম ভোজনায় পৃচ্ছতু নু একদা। পতিঃ, শ্যালম, শ্যাল মহোদয়, ভোজনম ভুক্ত্বা আগতোসি অথবা গত্বা খাদিষ্যসি। এর মানে বুঝতে পারিনি স্যার। আচ্ছা, চেষ্টা করুন। আমি তো কিছুটা হেল্প করলাম যে পতি পত্নীর মধ্যে সম্ভাষণ হচ্ছে। আরো একটুখানি বলে দিচ্ছি যে বাড়িতে শালা মহোদয় এসছে, শ্যালক আর কি, শালা মহোদয় মানে পত্নীর ভাই, সে বাড়িতে এসছে, তাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছে,
সেই কিছু চলছে। এখনো যদি কেউ বুঝতে পারে দেখি। দ্বিতীয় ব্র্যাকেটে যেটা রয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে। এই যে প্রথম বাক্যে যেটা আছে পত্নী পতিকে উদ্দেশ্য করে বলছে, আর দ্বিতীয় বাক্যে পতি হচ্ছে শালাকে উদ্দেশ্য করে বলছে। শালা যে আমরা বলি তাকে উদ্দেশ্য করে বলছে। আচ্ছা, এখনো কেউ বুঝতে পারেন? আর একটু হেল্প করে দিচ্ছি। পত্নী পতিকে শালাকে কিছু একটা বলার জন্য বলেছে, মানে ভাইকে আর কি বলছে যে ভাইকে তুমি ওটা বলো তো, তখন ও গিয়ে বলছে। কি বলছে আবার পড়ছি। পত্নী পতিকে বলছে, শৃণোতু স্বামী মদ ভ্রাতরম ভোজনায় পৃচ্ছতু নু একদা পতিহি শালম। এবার পতি শালার কাছে গিয়ে শালাকে বলছে, শালু মহোদয় ভোজনম ভুক্ত্বা আগতঃ আসি অথবা গত্বা খাদিষ্যসি। ব্যাস, এতক্ষণ পরে সুদীপ মহোদয় বুঝতে পেরেছেন। ওকে, বাকিরাও একটু চেষ্টা করুন, দরকার হলে আরো দু একবার পড়ে নিলেই হবে। আমি অনেকটা হেল্প করে দিয়েছি। এখানে লাস্টের লাইনে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শেখা দুটো পদ আছে, গত্বা আছে, তারপরে ভুক্তোয়া গত্বা, এগুলো তো আমরা এক্ষুনি শিখলাম। ভুক্তোয়া আর গত্বা মানে তো আমরা জানি দু জায়গায় তোয়া প্রত্যয় আছে। আচ্ছা, সমীরণ মহোদয় বুঝতে পেরেছেন। আর দুজন বাকি আছে, দেখুন। খাদিষ্যসি শ যুক্ত আছে, তাহলে পঠতি মানে পড়ছে, পঠিষ্যতি মানে পড়বে, খাদতি মানে খাচ্ছে, খাদিষ্যতি মানে খাবে। তাহলে শ মানে ভবিষ্যৎকাল। এখানে মেন আপনাকে বুঝতে হবে কি জিজ্ঞেস করতে বললো আর গিয়ে কি জিজ্ঞেস করলো, তাহলে এই জোকসটা বোঝা যাবে। কি বলছে পতিকে পত্নী, শৃণোতু স্বামী, এদিকে শোনো। তারপরে কি বলছে, মদ ভ্রাতরম ভোজনায় পৃচ্ছতু নু একদা পতি শ্যালম। পতি এবার শালার কাছে গিয়ে শালার উদ্দেশ্যে বলছে, শ্যালো মহোদয় ভোজনম ভুক্ত্বা আগতঃ আসি অথবা গত্বা খাদিষ্যসি। সোমনাথ মহোদয় কোন জায়গায় সমস্যা হচ্ছে? স্যার ভুক্ত্বা গতসি এর অর্থটা আগতঃ, হ্যাঁ ভুক্ত্বা আগতঃ, ওটাকে যদি আমরা ভেঙে বলি, সন্ধি করা আছে তো ভেঙে বললে হবে ভুক্ত্বা। এটার মানে আপনার জানা আছে, আগতঃ। আগতঃ মানে এসেছেন। ভুক্ত্বা মানে তো জানাই আছে, ভুজ ধাতু মানে খাওয়া, এবার তার সাথে তোয়া লাগানো আছে, বুঝুন তাহলে কি মানে হবে। ভুক্ত্বা আগতঃ মানে এসেছেন, ভুক্ত্বা আগতঃ আসি অথবা গত্বা খাদিষ্যসি। স্যার, একটা আন্দাজ করতে পারছি কিন্তু জানি না সঠিক হবে কিনা। বেশ, আমরা শুনবো কি আন্দাজ করেছেন। সুদীপ মহোদয়, সমীরণ মহোদয়, কার একদম পুরো দৃঢ় বিশ্বাস যে হ্যাঁ এটাই হবে, আমি ঠিক বুঝেছি বলে মনে হচ্ছে? আচ্ছা, সুদীপ মহোদয় ঠিক বুঝেছেন বলে বুঝেছেন। সমীরণ মহোদয়? না স্যার, অনুমান করেছি, ঠিক বুঝেছি কিনা এটা নিশ্চিত করে বলতে পারবো না স্যার। আচ্ছা, ঠিক আছে। প্লাবন মহোদয়, আপনার কোন জায়গায় কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে? ভুক্ত্বা ওটা তো বলে দিলাম, ভুক্ত্বা হ্যাঁ, গত্বা এগুলো তো মানে আমরা পারবো, এতক্ষণে তো শিখে গেছি সব। হ্যাঁ এবার মানে বাকি খেয়ে কিছু যেমন মানে আছে হ্যাঁ শিখিয়ে মানে দিই। খেয়ে এসেছি অথবা গত্বা খাদিষ্যামি, নাকি তুমি যেয়ে খাবে। যাই হোক, আপনি এটা বুঝেছেন কিনা, এটা কিছু অর্থ, অনেক কিছু হয়তো পদের মানে নাও জানতে পারেন, কিন্তু এটা যে জোকস মানে হাস্য কণিকা, না স্যার, হাস্য। না স্যার, সেই হাস্যরসটা স্যার পাচ্ছি না স্যার। আচ্ছা, হাস্যরসটা খুঁজে পাননি। আচ্ছা, দেখি সোমনাথ মহোদয় কি খুঁজে পেয়েছেন একবার শুনি। সোমনাথ মহোদয় বলুন দেখি কি হাস্যরস খুঁজে পেয়েছেন। হ্যাঁ স্যার, ওখানে বলা হয়েছিল যে ভোজনের জন্য নিমন্ত্রণ করতে বলেছিল, মানে সম্ভবত তো
উনি আবার বলেছেন যে আপনি মানে আহ, শ্যালো মহোদয় মানে শালা মশাইকে বলেছেন যে ভোজন করে এসেছেন না ভোজন গিয়ে করবেন এরকম। সমীরণ মহোদয় কি বুঝেছেন? আমি যেটা বুঝলাম যে স্যার পত্নী স্বামীকে বলছে যে শালক মহাশয় এসছেন, ওনাকে একবারও খাবেন কিনা কিছু জিজ্ঞেস করলেন না। পতি ওই গিয়ে শালক মহাশয়কে বলছে আপনি খেয়ে এসছেন না বাড়ি গিয়ে খাবেন। হ্যাঁ, এবার প্লাবন মহোদয় এখনো ধরতে পারলেন হাস্যরসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি ওইরকমই ভাবছিলাম। হ্যাঁ স্যার। মানে গৃহস্বামী যে ছিল সে একটু চালাক আর কি। হ্যাঁ, এবার স্ত্রী বলেছে আরে ভাইটা এসছে, ভাইকে খেতে ডাকো, হ্যাঁ খেতে যাও একবার, ভাইকে খাওয়ার জন্য বলো। তো সে এমন ভাবে বলেছে মানে যাতে সে না খায়, হ্যাঁ খাবারটা বেঁচে যায়, এমন ভাবে বলছে কি আপনি খেয়ে এসছেন না গিয়ে খাবেন, মানে এখানে খাওয়ার কোনো অপশনই রাখলো না। হ্যাঁ, মানে বুঝতে পারলেন তো? হ্যাঁ স্যার, এবারে এবারে বুঝতে পেরেছি। হ্যাঁ। সুদীপ মহোদয় এটাই বুঝেছিলেন? হ্যাঁ স্যার। বাহ, বেশ। এবার অনেকগুলো পদ আপনাদের মানে নাও জানা থাকতে পারে, কিন্তু যেগুলো জানা আছে সেগুলো নিয়ে ভেবে দেখতে হবে যে কি এর মধ্যে আমি হাস্যরস পেলাম কিনা। ব্যাস, এটা এবার চেষ্টা করুন। আশা করি এটা এটা সবারই পারা উচিত। না পারলে আমি একটু হেল্প করে দেবো। পারলে হাত তুলে দেবেন। ও, এখানে একটা জিনিস কেটে গেছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যে লাইনটা কেটে গেছে সে লাইনটা আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে লাইন ছিল, এটা হচ্ছে পত্নীর থেকে শুরু হচ্ছে, এর আগে পতি ছিল। সে জিজ্ঞেস করছে অদ্য ভোজনে কি মস্তি, এই লাইনটা কেটে গেছে। হ্যাঁ, এটা এই সবার প্রথমে এই লাইনটা ছিল যে পত্নী পতিকে, এই পতি মানে যে স্বামী সে স্ত্রীকে জিজ্ঞেস করছে অদ্য ভোজনে কি মস্তি। তারপরে পত্নী উত্তর দিচ্ছে, এই যেটা দিয়েছে বিষম। তারপরে পতি উত্তর দিচ্ছে অহম বিলম্বেন আগমিষ্যামি ত্বম খাদিত্বা শয়নম করোতু। ঠিক আছে, প্রথমে পতির প্রশ্ন ছিল, স্বামীর প্রশ্ন ছিল যে অদ্য ভোজনে কি মস্তি। সমীরণ মহোদয় বুঝেছেন? প্রথম লাইনটা কিন্তু এখানে নেই, কেটে গেছে কোনোভাবে, আমি খেয়াল করিনি, এখন দেখছি। প্রথম লাইনটা ছিল স্বামীর প্রশ্ন যে অদ্য ভোজনে কিম অস্তি, অদ্য ভোজনে কিম অস্তি। আচ্ছা, তিনজন বুঝেছেন। প্লাবন মহোদয়? আমি আমি দেরি করে আসবো। আর ত্বম খাদিত্বা শয়নং করিতু, মানে আমি দেরি করে আসবো, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, বেশ আনন্দ লাগছে এবার বুঝতে পেরেছেন বলে। হ্যাঁ কই হ্যাঁ ব্যাখ্যা স্যার। করুন দেখি কি বুঝেছেন। তো জিজ্ঞাসা করলো স্যার, প্রথমে জিজ্ঞাসা করেছে অদ্য ভোজনে কি মস্তি, আজকে হ্যাঁ, খাবারে কি আছে, তখন পত্নী হ্যাঁ, বলছে মানে বিষম। অফিসে ছিল, অফিস হ্যাঁ, থেকে আসবে এবার, তাই আসার আগে এবার স্ত্রীকে জিজ্ঞেস করছে আজকে কি রান্না করেছো, রাতে খাবার কি আছে, তখন কি তখন বলছে? পত্নী বলছে যে বিষম, মানে বিষ আছে, হুম, যে খাবার কিছু নেই, বিষ আছে। তখন বলছে ঠিক আছে, আমি আজকে দেরি করে যাব, বিলম্বেন আগমিষ্যামি হ্যাঁ। তম খাদিত্বা শয়নং করতু, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। মানে মানে লোকটাও তুমি চালাক আছে, বিষটা লোকটা খেয়ে কি নাও। বললো, আচ্ছা আচ্ছা তুমি রাতে তাহলে এই করেছো, ঠিক আছে আমার লেট হবে, তুমি তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সোমনাথ মহোদয় ঠিক ধরেছিলেন? স্যার ঠিক ধরেছিলাম বলতে প্রথম এবং শেষটা ঠিক ধরেছিলাম, কিন্তু পত্নী যে বিষমটা বলেছে হুম, ওইটা যে গরল অর্থে সেটা ঠিক ধরতে পারিনি। তাহলে তো জোকসই রইলো না। হ্যাঁ স্যার, ওই জন্য হাস্যরসটা ধরতে পারছিলাম না। অর্থ বুঝতে হ্যাঁ, পারছিলাম, কিন্তু ওই বিষমের অর্থটা যে বিষম মানে আমি ভাবছিলাম যে বিরূপ বা এরকম কিছু, মানে
ওটা না, যে গরম ওটা আছে। ব্যাপারটা, হ্যাঁ, ও ও ওকে টিটকারি করে বলেছে যে বিষ আছে, বিষ খাবে, এরকম আর কি ভাব, তো বলছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক, তাই তো আমি তো এবার খেতে বুঝতে হবে, তো আমার তো আসতে লেট হবে, তুমি আগে খাও, খেয়ে এসো, স্যার, তারপর আমি আসছি। স্যার এবার বুঝতে পেরেছি। হুম। বাকি আর সমীরণ মহোদয়, সুদীপ মহোদয়? হ্যাঁ স্যার, ধরতে পেরেছিল। হ্যাঁ স্যার। বাহ, আচ্ছা, এরপরে হুম, এটা এখানে একটুখানি ভাবতে হবে, এখানে কিন্তু আমাদের উত্তরটা নিজে থেকেই ভাবতে হবে ঠিকঠাক ভাবে, যে কি অর্থে এটা হাস্যরস এখানে থাকতে পারে। এখানে উত্তরটা দিইনি, ইচ্ছা করেই দিইনি, উত্তরটা দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। হুম, উত্তরটা দিইনি এটা একটু কঠিন করার জন্য, যাতে একটু আপনারা ভাবতে পারেন, কারণ উত্তরটা দিলে একদম সোজা হয়ে যাবে। এখানে দুজন আছে, প্রথম হচ্ছে, একজন হচ্ছে সুধীর, যার নাম, সে বলছে কিছু একটা, তারপরে তার সুধীরকে তার বন্ধু জিজ্ঞেস করছে কিছু একটা। প্রথম সুধীর যে আছে, সে কি বলছে, সে গর্ব করে বলছে, জানাসি ত্বং সর্বে জনাঃ মম জনকস্য অগ্রে শিরঃ নমন্তি। তখন সুধীর বলছে, হ্যাঁ, সুধীর, না, তখন সুধীরকে তার বন্ধু বলছে, সুধীর, কিম তব পিতা প্রধানমন্ত্রী অস্তি। আচ্ছা, সোমনাথ মহোদয় এটা সবার আগে ধরতে পেরেছেন। হাস্যরসটা খুঁজতে হবে কিন্তু, এমনি মানে বুঝে গেলে হবে না, মানে মানে এদিক ওদিক করে বুঝে নিলাম সেটা হবে না, কি হাস্যরসটা রয়েছে, আর আদৌ তাহলে তার কি, তার বাবা তাহলে কি? প্লাবন মহোদয়, কি মনে হচ্ছে, ধরতে পেরেছেন? হ্যাঁ, মানে তাহলে ওর বাবার নাপিত হতে পারে কি স্যার? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। সুদীপ মহোদয়, কি বুঝেছিলেন? হ্যাঁ স্যার, এটাই বুঝেছিলাম স্যার। আচ্ছা, সবাই তাই বুঝেছিলেন তো, কেউ অন্যথা নয় তো, সোমনাথ মহোদয়? না স্যার, উত্তর ধরতে পারিনি, এমনি কথাগুলোর অর্থ বুঝিয়েছিল। ও, তাহলে তো রস হবে না, উত্তরটা না ধরলে শুধু কিছু নেই, ও একদম গরম, মানে বড়াই করে বলছে, আমার বাবার সামনে সবাই মাথা নামায়। তোমার বলছে, হ্যাঁ, তোমার বাবা কি এর জানে না? বলছে, হ্যাঁ, তোর বাবার সামনে সবাই মাথা নামায়, তোমার বাবা কি প্রধানমন্ত্রী? তা বলছে, না, আমার বাবা নাপিত। বেশ, আচ্ছা, মোটামুটি সবাই এখন পড়ে মানে বুঝতে পারছেন, এটাই অনেক। লাস্ট আজকে আমরা দেখব, লাস্ট কি দেখি, হুম, এটা একটু ঝাপসা আছে, না পড়তে পারলে আমি শেষ পড়ে দেবো একবার, অসুবিধা নেই, দেখুন আগে। কবি আর সাপ দুজনের মধ্যে কথোপকথন, একজন কবি আর সাপ, সর্প আর কি, সাপ, দুজনের মধ্যে কথোপকথন। এবারে একটু সাংসারিক যোগ, সেই জন্য সেই পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে, তাহলে হাস্যরসটা খুঁজে পাওয়া যায়। বাহ, সুদীপ মহোদয় ধরতে পেরেছেন। হুম, সমীরণ মহোদয় ধরতে পেরেছেন। পড়তে যদি অসুবিধা হয় আমি একবার পড়ছি। কবি, প্রথমে কবি কি বলছে, কবি বলছে না প্রথমে একটা নর্মাল সেন্টেন্স,
कि कवेः पत्नी निद्राधीना आसीत् तस्याः पादस्य समीपम् एकः सर्पः उपविशन् आसीत्। তখন কবি বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে? সাপকে উদ্দেশ্য করে বলছে, দশতু দশতু শীঘ্রম দশতু। তখন সার্প বলছে, আরে গচ্ছ মূর্খ চরণবন্দনাহম কুর্বন্নস্মি এষা अस्माकं কুলদেবী अस्ति। ভালো করে বুঝলে বুঝতে পারেন হাস্যরসটা কি। আরেকবার পড়ছি, নর্মাল বাক্য কি, কবেহ পত্নী নিদ্রাধীনা आसीत् तस्याः पादस्य समीपम् एकः सर्पः उपविशन् आसीत्। তখন কবি বলছে, দশতু দশতু শীঘ্রম দশতু। सर्प गच्छ मूर्ख चरणवन्दनां कुर्वन्नस्मि एषा अस्माकं कुलदेवी अस्ति। প্লাবন মহোদয়, মানে ঠিকঠাক বুঝতে পারছি কিনা কবি বলছে তাহলে যে না অর্থ অর্থ ধরে ধরে বলা দরকার নেই, হাস্যরসটা বুঝিয়েছেন কি? মানে ওর বউ হচ্ছে কুলদেবী, বলছে দাঁড়াও দাঁড়াও, ওকে ইয়ে করা যাবে না, মানে ধ্বংস করা যাবে না, কেননা ও হচ্ছে কুলদেবী, ওর পা গুলো বন্দনা করি। না ঠিক ঠিক বুঝতে পারিনি স্যার। ঠিক বুঝতে পারেননি, ওকে। আর কার মনে হচ্ছে যে আমার একটু সংশয় রয়েছে? সোমনাথ মহোদয় ঠিকঠাক বুঝেছেন? না স্যার, এটা মনে হচ্ছে ঠিক ঠিক ধরেছি। আচ্ছা, সমীরণ মহোদয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বলেই মনে হচ্ছে। আচ্ছা, সুদীপ মহোদয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখি সমীরণ মহোদয় কি বুঝেছেন? আমি বুঝলাম স্যার, ওই যিনি কবি তার স্ত্রীর পায়ের কাছে সাপ আসছিল, সাপটাকে উদ্দেশ্য করে কবি বলছে কামড়াও কামড়াও, খুব ঠিক আছে, ঠিক তাড়াতাড়ি আছে। কামড়ে দাও। সোমনাথ মহোদয়, সোমনাথ মহোদয়? হ্যাঁ স্যার, ওই ঘুমাচ্ছিল তার কবি পত্নী যখন ঘুমাচ্ছে তার পায়ের কাছে একটি সাপ উপবেশন করছিল। তো কবি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলছে, দংশন করো দংশন করো, শীঘ্র দংশন করো। তখন কাকে সর্প কাকে দংশন করতে বলছে? হয়তো স্ত্রীকে। হ্যাঁ, হ্যাঁ, তখন বলছে, গচ্ছা মূর্খ, বলছে তুমি তো একখানা আস্ত মূর্খ, আমি চরণ বন্দনা করছি কারণ এ আমাদের কুলদেবী আছে। হ্যাঁ, ব্যাস ঠিক বুঝেছেন। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে সে তার পত্নীর উপরে রুষ্ট আর কি, দিয়ে তার পত্নীর পায়ের কাছে সাপ। তখন কবি বলছে, আরে কামড়াও কামড়াও, কামড়ে হচ্ছে কালনাগিনীকে দংশন করো তাড়াতাড়ি। হ্যাঁ, সেরকম আর কি তার মনের ভাব, বলছে কালনাগিনীকে দংশন করো এক্ষুনি। তখন সাপ বলছে, আরে মূর্খ ব্যক্তি কোথাকার, হ্যাঁ এ আমাদের তো কুলদেবী, আমি তার চরণ বন্দনা করতে এসেছি, চরণ বন্দনা করছি, কামড়াবো কেন, এরকম আর কি। মানে আলটিমেটলি এ আর কি ওকে না কামড়ে ওর ওই কালনাগিনী রূপটাকে আরো বেশি প্রশংসা করছে। এর আলটিমেটলি তাহলে এর দ্বারা কি দাঁড়ালো, সে স্ত্রীকে কালনাগিনী বলতে চাইলো, এই আর কি, সাপের সর্পদেবী। সুদীপ মহোদয় ঠিকঠাক বুঝেছিলেন? হ্যাঁ স্যার। স্যার আমার একটা জিজ্ঞাসা আছে, হ্যাঁ এখানে যে গচ্ছটা আছে, হ্যাঁ, ওটা 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 উনি যে মানেটা বললেন তার মানে ওরকম নয়, এর মানেটা হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক, এটা আমি বলে দিই। আমি কবে হে পত্নী নিদ্রাধীনা আসিত, কবির পত্নী নিদ্রামগ্ন আসিত মানে অতীতকাল ছিলেন। তস্যাহ পাদস্য সমীপম, তার পায়ের সমীপে একহ সর্পঃ উপবিশন আসিত, একটা সাপ উপবিষ্ট ছিল, বসে ছিল। কবি কি বলছে, দশতু দশতু, দর্শন করা মানে দংশন করা, কামড়াও কামড়াও, শীঘ্রম দশতু তাড়াতাড়ি কামড়াও। সর্প, গচ্ছ মূর্খ, যাও এখান থেকে, মূর্খ কোথাকার। গচ্ছ মানে যাও, যাও এখান থেকে, গম ধাতু যাওয়া, যাও এখান থেকে, মূর্খ কোথাকার। কেন ওরকম বলছে, বলছে চরণ বন্দনাম কুর্বানস্মি, আমি কোথায় এখানে বসে আছি না, আমি একে চরণ বন্দনা কুর্বানস্মি, আমি চরণ বন্দনা করছি এখন এনাকে, চরণ বন্দনাম কুর্বানস্মি এষা अस्माकं কুলদেবী अस्ति, এই হচ্ছে আমাদের কুলদেবী। বোঝা গেল? এবার বলুন কি সমস্যা?
না স্যার, আমি গচ্ছ শব্দটার দ্বারা ঠিকটা ধরছিলাম কিনা সেটাই বলার হ্যাঁ জন্য আর কি। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট হচ্ছে আমি একটা ফোন এসছে। এটা এটা দেখতে লাগুন। ফোনটা এসছে, আমি একটু কথা বলে নিই, তার মধ্যে এটা আপনারা একটু দেখতে লাগুন। সোয়ান শব্দ অর্থ না। এখানে আমি একটু হেল্প করে দিচ্ছি। সুদীপ মহোদয়, আপনি মিউট করে দিন। ও স্যার, হুম, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে বিদ্যার্থী যে আছে, আমরা এই শ্লোকটা পরে করবো, এখন করিনি। বিদ্যার্থীর 5টা লক্ষণ, যে বিদ্যার্থী হয় তার 5টা লক্ষণ শাস্ত্রে বলা আছে। তো প্রথমেই বিদ্যার্থীর 5টা লক্ষণ বলেছে। ও এখানে কিছু হিন্দিতেও দিয়ে দিয়েছে। আর পরে হচ্ছে আধুনিক বিদ্যার্থী, প্রাচীনকালের বিদ্যার্থীর 5টা লক্ষণ, পরে হচ্ছে আধুনিক বিদ্যার্থী, আধুনিক বিদ্যার্থীর 5টা লক্ষণ। তো মানেগুলো এমন ভাবে করেছে, এটাই হাস্যরস, আর বিশিষ্ট কিছু এখানে নেই। তো সেইগুলোই আর কি পরপর আমাদের ট্যালি করে করে বুঝতে হবে। কাকচেষ্টা বকধ্যানম শোয়ানো নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ, এই আর কি। তো এবার কে কে বুঝেছেন হাত তুলুন দেখি। এটা একটু ব্যাখ্যানযোগ্য, যদি না বুঝতে পারেন এটা একটু ব্যাখ্যা করতে হবে আর কি। আচ্ছা, 3জন বুঝেছেন। প্লাবন মহোদয়, পদগুলোর সাথে একটু বুঝতে সমস্যা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, আমরা এক এক করে শুনে নিই। প্রথম সুদীপ মহোদয়, বিদ্যার্থীর, প্রাচীনকালের বিদ্যার্থীর প্রথম লক্ষণ কি? মানে কাকের মতো চেষ্টা করতে হবে। কাকের মতো আর চেষ্টা বলতে? মানে কাক যেমন বারংবার একটা জিনিস, ধরুন কোনো কিছু একটা, কোথাও একটা আটকে গেছে কোনো একটা খাবার, হ্যাঁ সেটাও পারছে না, তো বারবার চেষ্টা করবে সেটা ওইখান থেকে বের করার জন্য। হ্যাঁ, বারবার চেষ্টা করবে, ভয় ডর নেই। আপনি কিছু একটা খাবার হ্যাঁ, দিয়ে ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন, বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, তবুও একবার হ্যাঁ, পিছিয়ে গিয়ে আবার আসছে, আবার আসছে, ছাড়ছেই না মোটে। তো কাকের মতো চেষ্টা, কাকের মতো লেগে থাকতে হবে। কিন্তু হুম। এখন বর্তমান কালের শিক্ষার্থীদের কোথায় চেষ্টা বেশি? ফিল্মও চেষ্টা। হ্যাঁ, মানে পুরো একদম সারাক্ষণ কোথায় লেগে রয়েছে? ফিল্মে লেগে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ফিল্ম থেকে তাদের সরানো যাচ্ছে না, সারাক্ষণ সিনেমা দেখে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর সমীরণ মহোদয়। হ্যাঁ স্যার, হুম, হচ্ছে বকধ্যানম। হুম, বক যেরকম ধ্যান মানে শিকারের দিকে একদম মানে একদম নিবিষ্ট ভাবে থাকে, ওই হুম। রকম ভাবে ধ্যান। ওইরকম ধ্যান, এরকম বকের ধ্যান। পুকুর পাড়ে বক দীর্ঘক্ষণ একদম পুরো ঘন্টার পর ঘন্টা বসে আছে মাছের দিকে একদম তাক করে। যেই মাছটা ওপরে উঠলো, সঙ্গে সঙ্গে ছোঁ মেরে ধরে নিয়ে গেল। তো অতক্ষণ ধরে মনঃসংযোগ করে সারাক্ষণ ধ্যান, তার সমস্ত ধ্যান জ্ঞান কোন দিকে? মাছের দিকে, বকের মতো ধ্যান। এটা হচ্ছে ছাত্রের লক্ষণ। কিন্তু বর্তমানে কি লক্ষণ? ইস্ক ধ্যানম। হ্যাঁ, ইস্ক ধ্যান মানে? ইস্ক মানে কি প্রেমিকের কথা বলা হচ্ছে? হ্যাঁ, সেই রকম আর কি, মানে আচ্ছা। সমস্ত তার ধ্যান জ্ঞান এখন এই দিকে। আচ্ছা, তারপরে সোমনাথ মহোদয়, 3 নম্বর লক্ষণ। স্যার সোয়ানো নিদ্রা। হুম স্যার সোয়ান মানে তো আমরা সাধারণত ওই ইয়েকে বুঝে থাকি, ওই স্যার হংস বা হাঁস বা। না না, হাঁস নয় তো। সোয়ানো মানে কেউ জানেন? সোয়ানো মানে কি কেউ জানেন না?
সুদীপ মহোদয়, সোয়ানো মানে কি? সেটা কি গাধা হবে? না না, সোয়ান মানে হচ্ছে কুকুর। ও, সোমনাথ মহোদয় এবার বলুন, সোয়ানো মানে হচ্ছে কুকুর। কুকুর যেমন স্যার রাত্রিতেও পাহারা দেয়, মানে কুকুরের ঘুম নেই চোখে, হ্যাঁ, তো অল্প ঘুম, অল্প এটাও ঘুম। তাহলে কুকুরের মতো ঘুম বলতে এখানে অল্প ঘুম, মানে হ্যাঁ, যথার্থ তো সারাক্ষণ ভোঁস ভোঁস করে ঘুমালাম তা নয়, অল্প করে ঘুমাতে হবে। আবার যেটুকু ঘুমাবো একেবারে সেই চারিদিকে বোম পড়ে যাচ্ছে, কোনো ঘুম থেকে জাগছে না এরকমও নয়। হ্যাঁ, মানে যেটুকু ঘুমাবো সজাগ ভাবেই, দরকার যেটুকু ঘুমানোর ঘুমাবো, ঘুমাবো সজাগ থেকেই। সেই রকম হচ্ছে যারা বিদ্যার্থী পড়াশোনা করে তাদের এইরকম থাকতে হবে, কাকের মতো চেষ্টা, বকের মতো ধ্যান। আর হচ্ছে বেশি না ঘুমিয়ে অল্প ঘুম, আর যেটুকু ঘুমছে তার মধ্যেও যেন একদম সেই এইটা নয়, মোটামুটি জেগে জেগে ঘুমোচ্ছে। কিন্তু বর্তমানে কি ঘোরও আধুনিক নিদ্রা। বিদ্যার্থী, হ্যাঁ ঘোর, সারাক্ষণ শুধু পেট ভরে খাওয়া আর ঘুম। শীতকাল মানে তার কথাই নেই। সারাক্ষণ ঘুম আর ঘুম। আচ্ছা, তারপরে প্লাবন মহোদয়, তারপরে লক্ষণ। অল্পাহারী। হুম, মানে বিদ্যার্থীর লক্ষণ অল্পাহারী। হচ্ছে অল্পাহারী, অল্প খাবে। কারণ বেশি খেলে জামিতা আসবে, ঘুম আসবে, পড়াশোনা করতে পারবে না। সেই জন্য একদম সেই গলা ভরে গলা ডুবিয়ে খাওয়া সেই রকম বিদ্যার্থী যে ছাত্র হবে তার এটা স্বভাব নয়। সে অল্প খাবে, যেটুকু খেলে, না হলে খেয়ে দিয়েই ওই দিকেই কষ্ট, ঘুমাচ্ছে, পড়াশোনা হবে না, সেই জন্য অল্পাহারী। কিন্তু তার এখন করেছে আধুনিক বিদ্যার্থী, কি করেছে? মূর্গাহারী। মুরগাহারি। মানে মানে মুরগি টুরগি মাংস টাংস অত্যধিক হ্যাঁ, খায়। সবসময় মাংস খেয়ে একদম সেই ঝাল করে, মানে এই আর কি, খাওয়া দাওয়ার উপরে বেশি ওইদিকে চিন্তা ভাবনা করছে। আচ্ছা, এরপরে লক্ষণ সুদীপ মহোদয়। হ্যাঁ স্যার, হুম, গৃহত্যাগী, মানে বিদ্যার্থীকে গৃহত্যাগী হতে হবে। গৃহত্যাগী হতে হবে মানে? মানে গৃহত্যাগী মানে এখানে যেমন আগে যেমন মানে ওই গুরুর গৃহে গিয়ে পাঠ করার যে ব্যাপারটা ছিল। এখন তো আর সেটা হয় না। এখন এর হ্যাঁ, পার্সপেক্টিভে দেখতে গেলে কি বলতে চাইছে? মানে বাইরে থেকে পড়াশোনা, ভালো জায়গা থেকে হ্যাঁ, পড়াশোনা ভালো করতে হ্যাঁ, হবে। বাইরে গিয়ে ভালো জায়গায় গিয়ে হুম, পড়াশোনা করতে হবে। কারণ বাড়িতে থাকলে বিভিন্ন কিছু সমস্যা, বাড়ির বিভিন্ন সমস্যা ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে সবকিছুতে ইনভলভ হয়ে যাবে। সেই জন্য যথাসম্ভব বাড়িটা ত্যাগ করে অন্য জায়গায় হোস্টেল বা অন্য কোথাও থেকে পড়াশোনা করলে শুধু পড়াশোনার দিকেই সে নিবেশ করতে পারবে, নাহলে বাড়িতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে হুম। আস্তে আস্তে সে জড়িয়ে পড়বে। কিন্তু তার এখন আধুনিকে কি বলছে? বোতলধারী। হ্যাঁ, মানে মানে বোঝাই যাচ্ছে, এটা বলার কিছু নেই। হুম। হুম, যে বোতল ধারণ করে আর কি। হুম, মদ্যপায়ী আর কি। তো সেই রকম হুম। আস্তে আস্তে হয়ে যাচ্ছে আধুনিক সব এরকম। হ্যাঁ, তো আগে বিদ্যার্থীর পঞ্চলক্ষণ ছিল, এটা আর কি মানে টোন করে ঘুরিয়ে আমরা বলি না, সেই রকম করে আর কি শ্লোকটা বানানো হাস্য করে, যে এতগুলো শাস্ত্রীয় লক্ষণ ছিল কিন্তু এখন লক্ষণ সব এরকম হয়ে দাঁড়িয়েছে। ফিল্ম চেষ্টা ইস্ক ধ্যানম ঘোর নিদ্রা তথৈবচ মুর্গাহারি বোতলধারী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এই আর কি। বেশ, তাহলে মোটামুটি আমরা এরপরে যত আমাদের একটু ব্যাকরণ একটু একটু এগোবে, আমরা এরকম প্র্যাকটিক্যালের দিকে আর একটু একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করব। এরপরে পরের ক্লাসে দেখি একটু চিঠি যদি পড়তে পারি, একটু চিঠি কিভাবে লিখতে হয়। হুম, বা তারপরে অন্য কিছু প্যারাগ্রাফ, কিছু গল্প। গল্প আমরা তো শুনলাম, পড়িনি এখনো। গল্প, ছোট ছোট গল্প, সেগুলো আমরা পড়ে গল্পের মানে বুঝতে পারছি কিনা। তো পড়তে গেলে আমাদের তো এই যেমন অনেক আমরা আগে আগে যেগুলো দেখলাম, আজকেই যেটা শিখলাম তার অনেক অ্যাপ্লিকেবল আছে। কোথায় কোথায়? এই যে এখানে আমরা আমরা যে শিখেছি তার মধ্যে আজকে যেটা শিখলাম তার কি অ্যাপ্লিকেশন আছে বলুন দেখি, কে বলবে? স্যার ওই খাদিত্বা। খাদিত্বা। তাহলে এইগুলো আমাদের ব্যাকরণ না শিখলে ঠিক পড়ার ক্ষেত্রে আমরা পারবো না। খাদিত্বা, এখানে তো অনেকগুলোই রয়েছে মনে হচ্ছে নাকি? না, এখানে তেমন নেই। আরেকটা যেটা বলি, হ্যাঁ এখানে অনেকগুলো আছে। এখানে একদম লাস্টের লাইনে ভুক্তোয়া গত্বা এগুলো আছে। তো বেশ, এরকম আমরা একটু একটু করে ব্যাকরণ পড়বো। তার সাথে সাথে এরপরে যেহেতু অনেকটা হলো, তার সাথে এরপরে ব্যাকরণ অল্প থাকবে, প্র্যাকটিক্যালের উপরে একটু বেশি থাকবে। ওকে, তাহলে আজ আমাদের মোটামুটি মেন জিনিস যেটা হলো তৎ, তোয়া এবং ল্যাব, এই দুটো প্রত্যয় হলো। আমি এখন দেখছি কিছু হোম টাস্ক গ্রুপে দেওয়ার চেষ্টা করছি। অল্পই বাক্য দেবো, যেমন আগের ক্লাসে ছিল, অল্প কটাই বাক্য, বেশি আপনাদের সময় লাগবে না। ওটা আজকালের মতো করে রেখে দেবেন, নাহলে পরে আবার ভুলে যাবেন। তাহলে অল্প কিছুই আমি বাক্য দেবো।
যেগুলো হচ্ছে জয়েন করতে হবে। আমি বাক্য দিয়ে দেবো, আপনারা জয়েন করবেন। তোয়া প্রত্যয় দিয়ে কি দিয়ে জয়েন করতে হবে সেটা আমি বলে দেবো না, কারণ তোয়া হবে কি লিয়াপ হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি উপসর্গ থাকে তবে লিয়াপ, আর উপসর্গ না থাকলে তোয়া। তো এরকম আমি গ্রুপে কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা সেটা করে পরের ক্লাসে অবশ্যই জমা দেবেন। তাহলে পরের ক্লাসে আমরা নতুন একটা বিষয় আরম্ভ করতে পারবো। ঠিক আছে, আর আজকের বিষয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? স্যার আগের দিনের ক্লাসে একবার বলেছিলেন যে সুভাষিত করাবেন, সুভাষিত কি স্যার ওই জিনিসটা? আচ্ছা আচ্ছা, সুভাষিত তো এটা শুরু থেকে বললে আমরা তাহলে কিছু সুভাষিত করতে পারতাম। এখন তো আর বেশি সময় নেই, আমরা কিছু সুভাষিত কালেক্ট করে রেখেছি। সুভাষিত মানে হচ্ছে এই যেমন এই আমরা আজকে যেটা বললাম এটা একটা সুভাষিত। এর যদি আমরা ওই জোকস হিসাবে পার্টটা বাদ দিই তাহলে সুভাষিত। সুভাষিত বলতে সম্যক ভাষিত, যেটা সুন্দর বচনকে সুভাষিত বলে, যেটা আমাদের কাজে লাগবে, সুন্দর বচন। হিন্দিতে যেমন দোহার টোয়াগুলো আছে সেরকম আমাদের সংস্কৃতে সুভাষিত, সুন্দর সুন্দর বচন শ্লোক আকারে। যেমন একটা যে আমরা বলি এই লাইনে সব পড়তাম, অতি দর্পে হতালঙ্কা অতি মানে চ কৌরবা। সব থেকে প্রসিদ্ধ যে নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যাণি ন মনোরথৈঃ নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মেঘাঃ। যার মধ্যে উদ্যম নেই তার কোনো কার্যসিদ্ধি হয় না। আমরা যদি উদ্যম না করি তাহলে কোথাও আমরা সফলতা পাবো না। সিংহ যদি ঘুমিয়ে থাকে তার মুখের মধ্যে স্বয়ং মৃগরা এসে এসে তার মুখের মধ্যে আমাকে খাও বলে ঢুকবে না। তাকেও সে সিংহরাজ পশুরাজ বনের রাজা হলেও তাকে কিন্তু নিজে উঠে গিয়ে তাড়িয়ে তাড়িয়ে কষ্ট করে তার শিকার অর্জন করে তবেই খেতে হয়। তো সেই যার মধ্যে অলসতা আছে, যার মধ্যে উদ্যম নেই, তার কিন্তু সে লাভ সফলতা হবে না। তাকে উদ্যম করতে হবে। এই যে একটা ভালো কথা, ভালো উক্তি, যেগুলো আমাদের জীবনে প্রত্যেক পদে পদে কাজে লাগে। তো এরকম ধরনের উক্তি যেগুলো শ্লোক আকারে, সেগুলোকে আমরা বলি সুভাষিত। বুঝতে পারলেন? স্যার আজকে যেটা জোকসেরই একটা অংশ, কাকচেষ্ট। হ্যাঁ, ওই যে প্রথম যেটা আমরা করলাম যে বিদ্যার্থীটা কেমন হবে, ছাত্র যে আমরা বলি শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের কেমন হবে, তার মধ্যে কেমন চরিত্র থাকা উচিত, কেমন লক্ষণ থাকা উচিত, তার জন্য ওইটা একটা বলতে পারি যে অল্পাহারি। ওই যে প্রথমে ছিল, প্রথমে শুরুটা কি ছিল? কাকচেষ্ট। কাপচেষ্টা বকধ্যানম শ্বানো নিদ্রা তথৈব চ অল্পাহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এটাই অনুষ্টুপ ছন্দে আছে। এবার ছন্দের আকারে পড়লে কাক চেষ্টা বা বধ্যানম শ্বান নিদ্রা তথৈব চ অল্পাহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এরকম করে এগুলো শ্লোক আকারে আছে। তো এই সুন্দর বচনগুলো যদি শ্লোক আকারে এরকম সুন্দর সুন্দর থাকে সেগুলো আমরা সুভাষিত করি। হ্যাঁ বলুন, এবার কি বলছেন সোমনাথ মহোদয়? হ্যাঁ স্যার, এটাই জানার জন্য যে এটা নতুন শব্দ শুনেছিলাম, তো স্যার মনে একটা জানার ইচ্ছা হয়েছিল যে এটা কি জিনিসটা, ব্যাপারটা কি। বেশ, তাহলে এর পরের দিন আমরা কি যাই কিছু শুরু করি না কেন, শুরুতে একবার মনে করে দেবেন যে আমাদের সুভাষিত কিছু করার হবে। প্রহেলিকাও আছে একটা জিনিস দারুণ আমাদের সংস্কৃতি। প্রহেলিকা বলতে আমরা যেটা বাংলাতে বলি ধাঁধা, তো সংস্কৃত ধাঁধা রয়েছে বিভিন্ন কিছু। তো আমাদের সংস্কৃত ভাষা শিখছি, ভাষা শিখার পরে যদি আমরা জোকস গুলো নিজে নিজে শিখতে পারি, পড়ে বুঝতে পারি। বলছি আমি 5 মিনিট পরে করছি, একটা ক্লাস নিচ্ছি। হুম। তো আমরা যদি এগুলো জোকস গুলো নিজে নিজে পড়ে বুঝতে পারি সংস্কৃতের, হ্যাঁ, তারপরে আমরা আর কি বললাম, প্রহেলিকা, ধাঁধা। এটাকে হচ্ছে সংস্কৃতে হচ্ছে ধাঁধাকে বলে প্রহেলিকা। তো বিভিন্ন রকম কিছু রয়েছে। তো যেমন আমরা পরের দিন সব দেখবো। এখন আমরা একটা মুখে মুখে জিজ্ঞেস করছি, দেখি মনে আছে কিনা, বলতে পারেন কিনা। বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম ফলাগ্রে বৃক্ষ এব চ অকারাদি সকারান্তম ইয়ো জানাতি স পণ্ডিতঃ। আমি কি বললাম মুখে মুখে আবার বলছি। বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম, বৃক্ষের অগ্রে মাথায় ওপরে ফলম দৃষ্টম, এমন একটা গাছ যার উপরে আমরা ফল দেখতে পাচ্ছি। বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম ফলাগ্রে বৃক্ষমেব চ, আবার ফলের উপরে আবার গাছ। তার মানে সিচুয়েশনটা কেমন? বৃক্ষের উপরে ফল, ফলের উপরে আবার গাছ, গাছ ফল আবার গাছ। আবার শুরুটা কি হচ্ছে, যারা যারা পারবেন হাত তুলে দেবেন, কিন্তু বলবেন না কিন্তু। তাহলে এই জিনিসটা কি, ওরা একটা হিংস দিয়ে দিল। বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম ফলাগ্রে বৃক্ষ এব চ, ফলের অগ্রে ফলের উপরে আবার বৃক্ষ। বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম ফলাগ্রে বৃক্ষ এব চ দিয়ে একটা হিংস দিয়ে দিল। অকারাদি সকারান্তম, নামটা অকার আদি, আদিতে কি আছে অকার, আর
সকারান্তম, অন্ত্যতে কি আছে? সকার, দন্ত সকার। ইউ জানাতি সপণ্ডিতা, যে বলতে পারবে সে পণ্ডিত ব্যক্তি। দেখি আমাদের মধ্যে পণ্ডিত ব্যক্তি। গাছ, তার উপরে ফল, তার উপরে আবার গাছ। এই তো আমাদের সুদীপ বাবু হাত তুলে দিয়েছেন। গাছ, তার উপরে ফল, তার উপরে আবার গাছ, দিয়ে হিন্টস দিয়ে দিল অকার আদি সকারান্তম ইউ জানাতি সপণ্ডিত। অকার দিয়ে শুরু, সকার দিয়ে শেষ। वृक्षाग्रे फलं दृष्टं फलाग्रे वृक्ष एव च अकारादि सकारान्तं यो जानाति स पण्डितः। কি প্লাবন মহোদয় পারবেন? না স্যার। আচ্ছা, দেখি সুদীপ মহোদয় তো হাত তুলেছিলেন, আর বাকিদের ভাবার একটু অবসর হোক, তারপর সুদীপ মহোদয়ের কাছে জিজ্ঞেস করছি। সোমনাথ মহোদয়, কি হবে সেই ফলটা? স্যার কুমড়ো, চাল কুমড়ো। না, চাল কুমড়ো ঠিক বলা যাবে না, কারণ কুমড়ো ফলের ওপরে আবার গাছ কোথায়? সবাই আশা করি ফলটা খেয়েছেন। তা চাল কুমড়ো কি করে হবে? কারণ এখানে যে হিন্টস দিয়েছে, কি দিয়ে শুরু কি দিয়ে শেষ, নামটা সোমনাথ মহোদয়? কিন্তু স্যার আমি তো সংস্কৃত নাম জানি না চাল কুমড়োর। সেটাও ঠিক, কিন্তু এটা এই নামটা বাংলাতেও ওই রকম টাইপের, সেই জন্য সমস্যা নেই। সংস্কৃত বাংলা প্রায় প্রায় একই নাম, সেই জন্য সমস্যা নেই। সমীরণ মহোদয়, না স্যার, ভাবছি, বুঝতে পারছি না কি হবে। স্যার ওই হিন্টসটা যদি স্যার আরেকবার বলেন। অকারান্ত। অকারাদি সকারান্তম, অকারাদি সকারান্তম। আদিতে অকার আছে, অকারাদি মানে আদিতে, শুরুতে অকার আছে, সকারান্তম শেষে দন্তস্বকার আছে। সুদীপ মহোদয় ঠিকঠাক উত্তর ভেবেছেন তো? বলার দরকার নেই, মানে মনে হচ্ছে ঠিকঠাক ভেবেছেন? স্যার মনে তো হচ্ছে ঠিকঠাক ভেবেছি, এখন না বললে তো বুঝতে পারবো না। উত্তরটা আজকে বলবো না পরের ক্লাসে? মানে বলবো না, কি বলছেন আপনি বলবেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি উত্তরটা আপনাদের ভাবার জন্য রেখে দিয়ে পরের ক্লাসে বলবো না, আজকেই এখানে না জিজ্ঞাসা? না স্যার, স্যার পরের ক্লাসে বলবেন। বলে দিলে ভালো হয় স্যার। সেই মানে জিজ্ঞাসাটা থাকলে ঘুম আসবে না, কি 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 ভাবতে ভাবতে সারাক্ষণ। হ্যাঁ স্যার, ওইটাই কারণ। তাহলে এমন একটা ফল, মানে আমাদের তাহলে সংশয়টা কি দাঁড়ালো? বৃক্ষাগ্রে ফলম দৃষ্টম, এমন একটা যে বৃক্ষের উপরে ফল, ফলের উপরে আবার গাছ, আবার সেই ফলটার নাম হচ্ছে অকার দিয়ে শুরু, দন্তস্বকার দিয়ে শেষ। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, ফলটা খেতে মিষ্টি। হবে না? আচ্ছা, ফলের সেই গাছটার পাতাটা কাঁটা কাঁটা মতন, পাতার সাইডটাতে কাঁটা কাঁটা মতন। গাছটা বেশি লম্বাও হয় না, বেশি বড় হয় না, খুব বড় জোর হলে কোমর সমান বা বুক সমান। ফলটা খেয়ে নিয়ে তার উপরের মাথাটা কেটে আবার আমরা লাগিয়ে দিই। সোমনাথ মহোদয় ধরতে পেরেছেন? আচ্ছা, একটা তো আন্দাজ করেছি স্যার। আচ্ছা, সমীরণ মহোদয়? হ্যাঁ স্যার, ধরতে পেরেছি। সমীরণ মহোদয় কথা শুনে বোঝা যাচ্ছে ঠিকঠাক সমীরণ মহোদয় ধরে ফেলেছেন। আচ্ছা, দেখি সুদীপ মহোদয়, হ্যাঁ সুদীপ মহোদয় শুরুতেই তুলেছিলেন। সোমনাথ মহোদয় বলুন দেখি। স্যার আনারস হবে? হ্যাঁ, আনারস। প্লাবন মহোদয় বুঝতে পারলেন? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অকার দিয়ে শুরু, সকার দিয়ে শেষ, আর গাছের উপরে ফল, আবার ফলের উপরে আবার গাছ। বেশ, তো এরকম ধরনের শুধু যে বাংলাতে আছে আমরা ব্যবহার করি সেরকম না, সংস্কৃত প্রচুর আছে, সেগুলো আমরা সব শিখবো।
বেশ যতদূর আমাদের হয়, কিন্তু একেবারে শুধু এইগুলো নিয়ে মত থাকলে তো হবে না, বেসিক গ্রামারটা না জানলে আমরা বাক্য তো পড়তেই পারবো না। তো সাথে সাথে আমরা এগুলো দেখব, চিন্তা নেই। পরের দিন ক্লাসে সোমনাথ মহোদয় বা যারই মনে থাকবে অবশ্যই শুরুতে মনে করে দেবেন, স্যার যে সুভাষিত আজকে কিছু দেখানোর কথা ছিল, তাহলে আমরা কিছু সুভাষিত করে রাখবো। ওকে, তাহলে আজ আমরা ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আর কারো যদি জিজ্ঞাসা থাকে করুন, নাহলে আমরা এখানেই শেষ করি। ঠিক আছে, তাহলে শুভরাত্রি সকলকে, ক্লাস এখানেই শেষ করছি।